as PDF file. So this is our fourth free live class of this free course, and in this class I am going to talk about modal and semi-modal auxiliary verb. প্র্যাকটিক্যাল ইউজ অফ মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব এদেরকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব অনেক বড় একটা জায়গা নিয়ে থাকে। অর্থাৎ প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং যেটাই আপনি করতে যান, এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার কিন্তু আমাদের করতে হয় যে কোনো সেন্টেন্স বলতে গেলে বা লিখতে গেলে অ্যাজ ইউজুয়াল। কিন্তু এই ভার্বগুলো ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। এই ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। এটা একটা মাত্র অর্থের উপর দাঁড়ায় না, এটা বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। মডাল ভার্ব এর ব্যবহার সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট নেই, আমি আবারও বলছি আপনাদের, আজকের এই ক্লাসটিতে যদি লাস্ট পর্যন্ত থাকেন, এই মডাল ভার্ব নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। আর এই মডাল ভার্বের ব্যবহার নিয়ে যদি আপনার স্পোকেন ইংলিশ বা রাইটিং এর সমস্যা না থাকে, আপনি কনফিডেন্টের সাথে ইংলিশে যে কোনো কিছু লিখতে পারবেন বা বলতে পারবেন। এছাড়া এগুলোকে মেনটেন করে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কনভারসেশন সলভ করতে পারি সেটাও আমি দেখাবো। ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, আমাদের যে প্র্যাকটিক্যাল কনভারসেশনগুলো থাকে সেটা কিভাবে সলভ করতে হয় আমি দেখাবো। আপনারা প্রত্যেকেই জানেন আমি ধারাবাহিকতা মেনটেন করেই কিন্তু প্রত্যেকটা ক্লাস নিয়ে আসছি। তো দেখেন, এই মডাল ভার্ব, যে কোনো টপিক শেখার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। মনে করেন আমি এই টপিকের উপর আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আপনারা এই ক্লাসটা দেখছেন বা শুনবেন, করবেন এখন কেন, ওয়াই, মরাল ভার্বটা প্র্যাকটিক্যালি আমাদের কোন কাজে লাগে আগে এটা জানতে হবে, এটা আমরা কেন শিখবো। তো এখানে দেখেন কি বলছে, মডাল ভার্বের ডেফিনেশনটা কি বলছে, যে মডালস আর অক্সিলারি ভার্ব, হিয়ার ইউ ক্যান সি, বোঝার চেষ্টা করেন। মডালস আর অক্সিলারি ভার্ব, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। বলছে মরাল হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, হেল্পিং মানে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী মানে এগুলো এমন কোনো ভার্ব যে ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। বলেন তো কি বললাম? যে ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার। আবারও বলছি, দেখেন ভার্ব প্রধানত দুই প্রকার, একটা বলা হয় ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এমন কিছু ভার্ব যে ভার্ব সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্ব অর্থাৎ মানে একটা বাক্যে যখন আপনি ওইটাকে দেখবেন, চেহারা দেখলে আপনার মনে হবে যে এই জিনিসটা একটা ভার্ব, বাট সেটা অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সে কোনো অ্যাকশন দেয় না, ভার্ব হিসাবে কাজ করে না। অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আর ফাইনাইট ভার্বটাকে বলা হয় মূলত মেইন ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে থাকে, দেখলে টেন্স চেনা যায়, আইডেন্টিফাই করা যায়। এই ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। প্রাইমারি অক্সিলারিটা কি? আপনারা প্রত্যেকেই নাম শুনছেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, অর্থাৎ যেগুলো টেন্স এর স্ট্রাকচারে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলি। আর মডাল অক্সিলারি কি? এই যে ওয়ার্ডগুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে কি বলছি? মডাল অক্সিলারি। অক্সিলারি মানে কি? এই প্রাইমারি অক্সিলারি হোক বা মডাল অক্সিলারি হোক, এটা কিন্তু অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, মেইন ভার্বের আগে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। কিন্তু এইখানে কি বলছে দেখেন, বলছে যে মডালগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। তার মানে কি, আমরা যখন প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করি, কথাটা বোঝেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এদের পরে মেইন ভার্বের সাথে কিন্তু আইএনজি থাকে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। কথাটা বোঝেন, আমাদের টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ হয়, কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, টিএন, আইএনজি এগুলো বসে। কিন্তু যখন মডাল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়, এদের পর যে মেইন ভার্বটা থাকে সেটার ফর্মের কোনো পরিবর্তন হয় না, একদম বেস ফর্মে থাকে। সেই মডাল ভার্ব ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, একদম বেস ফর্মটা বসবে। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু মডাল ভার্ব এখানে একটা মেজর রোল প্লে করে।
মডাল ভার্ব মেজর রোল প্লে করে মানে কি? মডালের অর্থ অনুসারে মূলত সেন্টেন্সগুলোর অর্থ হয়। সেটা কেমন? আমি একটু বুঝাই বলি আপনাদের বিষয়টা। দেখেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। আচ্ছা, তার আগে বোঝেন, আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যদি একটু কথা বলি, যে মডাল ভার্বটা আমরা কেন শিখবো, এই যে মডাল ভার্বের উপর ক্লাসটা আমরা করতেছি, এটা কেন শিখতে হবে, এর রিজনটা কি আমি গত ক্লাসগুলোতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, কারো মনে আছে কিনা? আমি বলেছি কিন্তু। সেটা হচ্ছে, দেখেন, আমি এই পার্টগুলো নিয়ে বলেছি না কথা, যে হাউ ক্যান উই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। আমরা যদি একটু বাহাইন্ডে আসি, আমরা কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। আমি বলছিলাম, ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অ্যান্ড ইন দ্য প্লেস অফ এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গায় আমাদের মূলত বসাতে হয় অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এইভাবে একটা সেন্টেন্স তৈরি হয়। এখন দেখেন, আমি আরেকটা কথা আপনাদের বলছিলাম, এই সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের মেইনলি যে পার্টগুলো জানতে হবে, বিশেষ করে স্পিকিংটাকে ডেভেলপ করার জন্য, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ ভয়েস। টেন্স কেন জানতে হবে? আমরা যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন করি বা কমিউনিকেশন করি, একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না, সময়ের পরিবর্তন করতে হয়। পরিবর্তনের জন্যই টেন্স শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটার আবার চারটা করে ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি? 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ মানে কি? আপনি একটা পার্টিকুলার কথাকে, একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। আমি আপনাদের বারবার বলছিলাম, এটা যে যত বেশি করতে পারে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। যেমন আই প্লে ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম। অর্থাৎ প্লে মানে আমরা জানি খেলা। এই খেলা শব্দটাকে, এই যে খেলা শব্দটাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন টাইমে নেওয়ার জন্যই আমরা এই যে টেন্স শিখি। অর্থাৎ সাবজেক্ট কিন্তু আই, অবজেক্ট কিন্তু ফুটবল। আমাদের যে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভার্বের ফর্মে। কোথাও প্লে বসছে, কোথাও প্লেড পড়ছে, কোথাও উইল প্লে, কোথাও অ্যাম প্লেইং, কোথাও ওয়াজ প্লেইং, এইভাবে আর কি হচ্ছে। এখন একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে, শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স, এটাকে আরো ব্রড করার জন্য, আপনার অনুভূতিটাকে প্রপারলি এক্সপ্রেস করার জন্য, টেন্স এর পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডালের ব্যবহার শিখতে হয়। কারণ টেন্স সব ধরনের অর্থ প্রকাশ করতে পারে না। কেমন সেটা? আমি যদি আপনাকে প্রশ্ন করি, সে ফুটবল খেলতো, আপনি কোন টেন্স দিয়ে বলবেন? পাস্ট টেন্স। আপনি যদি বলেন হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, তাহলে খেলতোটা কিভাবে হবে? আমি যদি বলি তার আজ ফুটবল খেলার কথা ছিল, তাকে আজ ফুটবল খেলতে হবে, হবে বলছি বলে ফিউচার টেন্স? না, হি হ্যাজ টু প্লে ফুটবল, এটা সেমি মডেল। অর্থাৎ এই কথাগুলো, এই যে সে খেলতো, তার খেলার কথা, তার খেলার কথা ছিল, খেলতে হবে, এই কথাগুলো বলার জন্য আপনাকে মডেল এবং সেমি মডেলের ব্যবহার করতে হবে। অর্থাৎ শুধুমাত্র টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 18টার মতো মডেল, সেমি মডেল আছে: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। অর্থাৎ 18টা মডেল, সেমি মডেল, 12টা টেন্স, টোটাল 30টা স্ট্রাকচার হয়। 30টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নেওয়া যায় বা বলা যায়, যদি আপনি টেন্স, মডেল এবং সেমি মডেলের ব্যবহার জানেন। আর এটা যদি কেউ করতে পারে, অর্থাৎ 30টা টাইমে একটা পার্টিকুলার কথাকে যদি কেউ ট্রান্সফর্ম করতে পারে, তাহলে সে যেটাই বাংলায় ভাবে না কেন, সেটা ইংলিশে বলতে পারবে। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তাহলে যে আমরা মডেলটা শিখবো, যেমন এই যে আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত। এই যে মডেলের ব্যবহার করব আমি, এটা কেন করব, মডেল কেন শিখি? আবারও বলছি, শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য, মনের হোল সেন্সটাকে আরো ব্রড করার জন্য, প্রপারলি এক্সপ্রেস করার জন্যই আমাদের এই টেন্সের সাথে মডেল এবং সেমি মডেলের ব্যবহার শিখতে হবে। এটা শিখতে পারলে ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক সহজ হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়, ল্যাঙ্গুয়েজটা কঠিন হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। এখন দেখেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে, মডেল একটা মেজর রোল প্লে করে। সেটা কেমন? এই জিনিসটা মূলত কি?
একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, 1 মিনিট একটু মনোযোগ দিয়ে বুঝবেন এই জায়গাটা। এটা খুবই দরকার, এটা কেউ দেখায় না। ভার্ব মডেলের ব্যবহার অনেকেই শেখাতে পারে, অনেক বইতে আপনারা পাবেন, বাট এইটা কেউ বলবে না আপনাকে। দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে আই হ্যাভ আ কার, আমাদের যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো আছে যেগুলোর নাম বললাম আমি আপনাদের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ কার, এই হ্যাভটা কি এখানে কোনো অক্সিলারি ভার্ব? না। অক্সিলারি কাকে বলে? হেল্পিং। যেটা হেল্পিং মানে কি? সাহায্যকারী, মানে যেটা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। এখানে তো হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নেই। হ্যাভ কি কোনো অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসছে? না। তার মানে এখানে হ্যাভটাই মেইন ভার্ব। আমার একটা গাড়ি আছে, আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, তাহলে এখানে ডুটা কি? মেইন ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, ডু মানে করা, হ্যাভ মানে আছে। আমি যদি বলি আই হ্যাভ প্লেড ক্রিকেট, CRICKET, এর বাংলা অর্থ আমি ক্রিকেট খেলেছি। আমি ক্রিকেট খেলেছি। দেখেন, আমি জানি হ্যাভ মানে আছে, কিন্তু এই আছে অর্থটা এই বাক্যে কোথাও প্রকাশ পাচ্ছে? প্লে মানে খেলা, সেই শব্দটারই অর্থ প্রকাশ পাচ্ছে। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তাই আমার হ্যাভ বসেছে জাস্ট ওই সেন্সটাকে মেনটেন করার জন্য। কিন্তু হ্যাভের যে একটা পার্টিকুলার অর্থ আছে, সয়কার সে আছে, সেই আছে অর্থটাকে এই বাক্যে কোথাও দিচ্ছে? দিচ্ছে না। কেন? কারণ এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্বটা হচ্ছে প্লেড। আমি যদি বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? আপনারা প্রত্যেকেই জানেন এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে তুমি কি ইংরেজি শেখো। এখন ডু মানে কি? ডু মানে তো আমরা জানি করা। কিন্তু এই সম্পূর্ণ বাক্যের ভিতরে এই বাক্যটাকে যখন আমি অর্থ দিচ্ছি, বাংলায় বলছি, করা কথাও বলছি, কর একারেরা করা শব্দটা কথাও উচ্চারণ করছি, এইটার অর্থ কি বলছি? যে তুমি কি ইংরেজি শেখো। লার্ন মানে শেখা, এটা মেইন ভার্ব, এইটাই অর্থ দিচ্ছে। ডু দ্বারা কি হচ্ছে? জাস্ট একটা কোশ্চেন তৈরি হচ্ছে, একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু ডু এর যে একটা অর্থ আছে, একটা বাংলা অর্থ করা, সেই করা অর্থটাকে এই বাক্যে কোথাও দিচ্ছে না। অর্থাৎ এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো প্রাইমারি অক্সিলারি কখন হয়? এগুলো যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, তখন প্রাইমারি অক্সিলারি। আদারওয়াইজ এই প্রত্যেকটা ভার্ব কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব হিসাবে। প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব অর্থ আছে, বাংলা অর্থ আছে। কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে যখন বসে, দ্যার ইজ নো মিনিং, এদের কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। এই দেখেন, আই অ্যাম ইন ঢাকা, এর বাংলা অর্থ কি জানেন? আমি ঢাকায় থাকি, বা আমি ঢাকায় আছি। অ্যাম এর মানে থাকা বোঝাচ্ছে, আই এম ইন ঢাকা। হ্যাঁ, আমি ঢাকায় আছি, বা আমি ঢাকায়, এই সে কে, ঢাকায় থাকি, কথাটা বোঝেন। কিন্তু আমি যদি বলি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি, এখানে ডু মানে করা, এই শব্দটাই অর্থ দিচ্ছে, অ্যাম এর কিন্তু কোনো অর্থ দিচ্ছে না। অর্থাৎ অ্যামটা এখানে মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা অনেকেই মনে করি অ্যাম ইজ আর থাকলেই মনে হয় সেটা কন্টিনিউয়াস, বাট না। এই অ্যাম ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে অ্যামটা অক্সিলারি, এই ডুইংটা মেইন ভার্ব, এই ডু মানে করা, এইটাই মূলত অর্থ দিচ্ছে। তাহলে একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে, যখন এই অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসবে, ডু, ডাজ, ডিড, তখন এদের কোনো অর্থ নেই, দ্যাট ইজ নো মিনিং, দ্যাট সেন্টেন্সটা তৈরি করে। কিন্তু মডাল কি? এটাও তো অক্সিলারি, কিন্তু এটা অর্থ দেয়। অর্থাৎ আবার বোঝেন, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, এখানে প্লে মানে খেলা, এই শব্দটা মানে দিচ্ছে। কিন্তু আমি যদি বলি আই ক্যান, আমরা জানি হ্যাভ মানে আছে, এখানে কি হ্যাভ কোনো অর্থ দিচ্ছে? দিচ্ছে না। কিন্তু আমি যদি বলি আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান প্লে ক্রিকেট, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি ক্রিকেট খেলতে পারি। অর্থাৎ ক্যান মানে পারা, প্লে মানে খেলা। ক্যানটা অক্সিলারি ভার্ব, প্লেটা মেইন ভার্ব। এখানে কিন্তু দুটো শব্দই অর্থ দিচ্ছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটাও অর্থ দিচ্ছে, প্লেটাও অর্থ দিচ্ছে। এই জন্য এই কথাটা বলছে যে মডাল দিয়ে যখন সেন্টেন্স তৈরি করা হবে, মডাল ভার্ব কিন্তু একটা মেজর রোল প্লে করে। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর কিন্তু অর্থ থাকে না, এরা জাস্ট ওই সেন্সটা মেনটেন করে বা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে। কিন্তু মডাল ভার্বের একটা প্রপার অর্থ আছে, সেই অর্থ অনুযায়ী সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। তার মানে মডালের ব্যবহার শেখার আগে মডালের বাংলা অর্থটা জানতে হবে। যেমন ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে পারা বোঝায় মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে। অর্থাৎ অতীতে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করতো, সে ফুটবল খেলতো, হি উড প্লে ফুটবল, সে টিভি দেখতো, হি উড ওয়াচ টিভি। এছাড়াও উডের অনেক অর্থ আছে, বাট মেইনলি এই অর্থটা দেয়। কিন্তু
ইউজ টু যেটা, এটা অতীত অভ্যাস, বাট এর একটা পার্থক্য আছে। অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, কেউ কোনো কাজের প্রতি আসক্ত ছিল, কারো কোনো কাজ করা একটা অভ্যাস ছিল, একদমই একটা ডিরেক্ট হ্যাবিট, একটা অ্যাডিকশন, হ্যাঁ, যেটা তীব্রভাবে হয়, ইন্টেন্সিভলি, তখন ইউজড এর ব্যবহার হয়। যেমন আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু প্লে ফুটবল, বা এরকম একটা সেন্স দেয় যে অতীতে কেউ কোনো কাজ করতো কিন্তু কোনো একটা রিজনে এখন আর করে না, করতে অভ্যাস ছিল, কোনো একটা রিজনে করে না। হ্যাঁ, সে নদীতে গোসল করতে অভ্যস্ত ছিল, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমি এটারই কথা বলবো, ইউজ টু ভার্বের আলাদা একটা চ্যাপ্টার আছে, ডিটেলস একটা ব্যবহার আছে, আমি দেখাবো। দেখেন, শুড মানে উচিত, ওট টু মানে উচিত, অর্থাৎ ইন জেনারেলি কোনো কাজ করা উচিত, তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম, তার ভাত খাওয়া উচিত, হি শুড ইট রাইস। আর পলাইটলি কোনো কাজ করা উচিত, কোনো একটা কাজ করা কারো দায়িত্ব বা কর্তব্য, অর্থাৎ ডিউটি ও রেসপন্সিবিলিটির ভিতর পড়ে, বা একদম যেটাকে কি বলে, অধিক ফর্মালিটিস এক্সপ্রেস করার জন্য সুরের পরিবর্তে ওট টু এর ব্যবহার করা হয়। যেমন, আমার পিতামাতাকে মান্য করা উচিত, সো আই শুড obey my parents, you can say. But instead of should, if you use here I ought to obey my parents, it will be more perfect. I ought to serve my country, আমার দেশের সেবা করা উচিত। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা র্যাদার মানে বরং, উচিত বা ভালোই। এরপর দেখেন, আমাদের প্রথমত এটার অর্থ জেনে সেন্টেন্স তৈরি করতে হবে। গতকাল যারা ক্লাসটা করেছিলেন, টেন্সের যে ক্লাসগুলো ছিল, যে ফাংশনগুলো ছিল, আমি আপনাদেরকে বলছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট একটা মিনিট, যে কিভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে আমরা কথা বলতে পারি বা একটা কথাকে ট্রান্সফর্ম করতে পারি। আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এইখানে সাবজেক্টের পর মডাল গুলো বসবে, এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসবে। এখানে কিন্তু মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। আরেকটা কথা বারবার আমি বলেছি যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তো দেখেন, মডালের অর্থের দিকে একটু ফোকাস করবেন আপনি, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বটা আর কি বেস ফর্মের। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ মডালের অর্থের চেঞ্জের সাথে সাথে সেন্টেন্স বা বাক্যের চেঞ্জ হচ্ছে অর্থে, ঠিক আছে? আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। অর্থাৎ মেয়েটা কোথায় বসতেছে, আবারও বলছি, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে পারা, ক্যান হচ্ছে সামর্থ্য বা অ্যাবিলিটি অর্থে পারা, আর মে হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা। মানেটা কি? মনে করেন আমি যদি বলি আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে, এটা আমার একটা স্কিল, এটার উপর আমার একটা দক্ষতা আছে, আমি পারি, দ্যাট ইজ মাই ক্যাপাবিলিটি, মাই অ্যাবিলিটি। এখানে আমি ক্যানের ব্যবহার করছি। কিন্তু আমি মেয়ের ব্যবহার কখন করতে পারি? এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি বা লেকচার দিচ্ছি, আমি বলতে পারি যে ভাই বা ম্যাডাম, আমি তো আপনাদের সামনে কথা বলছি, তো আমি তো এখন বাংলায় লেকচার দিচ্ছি, আমি কিন্তু এখন ইংরেজিতে লেকচার দিতে পারি, আমি কিন্তু এখন ইংরেজিতে আপনাদের সামনে কথা বলতে পারি। মানে কি? মানে হয়তো আপনাদের সামনে এখন ইংরেজিতে কথা বলবো, তাহলে আমি কি করতে পারি? মেয়ের ব্যবহার করতে পারি, যে নাও I may speak English in front of you. You all know that today in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. So basically, modal verbs expresses the ability, possibility, probability, obligation in the sentences. And there is a benefit of learning modal auxiliary verb. When you are going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. You have to know the actual meaning or word meaning of every modal verb. So you have to learn it perfectly for developing your speaking as well as writing skill, because you know that modal verb has so many different meaning, and when you are going to get actual concept or clear concept about modal auxiliary verb, it will be very easier to express your thought or feelings in writing as well as speaking perfectly. So you have to learn it. সো আমি এইভাবে আপনার সামনে বললাম যে আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি, স্পিচ দিতে পারি, অর্থাৎ হয়তো বলবো, তখন মেয়ের ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড, আই ক্যান টেক,
আর আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, সো দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আমার দম আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তাই পারি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, অর্থাৎ এখানে একটা সম্ভাবনা বা পসিবিলিটি বোঝায়। আর মাইট যদি ওই পসিবিলিটিটা আরো কম থাকে, মনে করেন আজ বৃষ্টি হতেও পারে নাও পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%, ইট মাইট রেইন টুডে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50%, ইট মে রেইন টুডে। বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%, ইট উড রেইন টুডে, এটা বলা যেতে পারে। 100% হলে মাস্ট বা উইলের ব্যবহার করা যায়, এর একটা নিয়ম আছে। অর্থাৎ সম্ভাবনা অর্থে মাস্ট বা উইল 100% পসিবিলিটি প্রকাশ করে, উড 90% পসিবিলিটি প্রকাশ করে, মে 50% পসিবিলিটি প্রকাশ করে, মাইট 30% পসিবিলিটি প্রকাশ করে। এদের উপরেও আলাদা একটা ক্লাস আছে, একটা সেশন আছে, আমি দেখাবো। এরপর দেখেন, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। বোঝার চেষ্টা করেন, আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই অট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ। তো এইভাবে সেন্টেন্সগুলো তৈরি হবে। এখানে দেখেন অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমি ক্লাস শেষে আপনাদের পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। তো আপনারা এগুলো যদি মনে হয় যেটা ইফেক্টিভ, কাজে লাগার মতো, নেওয়ার মতো, আপনারা একটু প্র্যাকটিস করবেন। উইদাউট প্র্যাকটিসিং you will not be able to speak in English fluently or professionally. You have to practice a lot. প্র্যাকটিসটা করতে হবে। এরপর দেখেন, যেটা বলছি, আমরা কিন্তু শুধু সেন্টেন্স এভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। তো এখানে সেন্টেন্স গুলো কি, প্রথমত সাবজেক্ট যেমন হি, এরপর ইউজ টু, এটা ভার্ব, সেমি মডেল ভার্ব, এটা সুইম, এটা মেইন ভার্ব। আর হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন ইজ বয়হুড, বাংলাটা কি তাহলে? সে শৈশবে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। সে শৈশবে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার। এরপর দেখেন, মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। এখন সেন্টেন্স শুধু এভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ প্লাস ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। কিভাবে করব আমরা? দেখেন, এখানে যেহেতু এই ক্যান, কুড, মে, মাইট, এরা তো অক্সিলারি, এরা তো হেল্পিং ভার্ব, এরা তো এই মেইন ভার্বের আগে বসতেছে। তো টেন্সের স্ট্রাকচারে বলছিলাম যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। সো ভেরি ইন্টারেস্টিং, এখানে এটাও সেম থিংস। যেমন দেখেন, ক্যামেরাটা অফ করে দিই। যেমন দেখেন, আই ক্যান নট স্পিক ইংলিশ, অর্থ কি? আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দে 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 শ্যাল, দের সাথে হয় না। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। ওন্ট মিনস উইল নট। রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। অর্থাৎ আপনার যে সাবজেক্ট দরকার, যে মডেল দরকার, যে মেইন ভার্ব দরকার, সেভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট আ লট। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। শি নিডেন্ট টু, এখানে নিড নট একটা টু হবে, গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। সো এইভাবে আপনি নেগেটিভ করতে পারেন। আর ইন্ট্রোগেটিভ কি করবেন? জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবেন, আর কিছুই না। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মেশি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক,
রানা কি কাজটা করতেও পারতো? সো এই ধরনের একটা মিনিং দিয়ে থাকে। আমরা শুধু সেন্টেন্স তৈরি করে বসে থাকবো না, আমাদের কোশ্চেন তৈরি করতে হবে, নেগেটিভ করতে হবে, ইভেন ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। তো এখানে সবকিছুই পারফেক্টলি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন। আমি একটু ডিটেলস ইউজে আসবো। সেটা কি, ভালোভাবে বোঝেন। আমি প্রথমে বললাম না যে মডাল ভার্ব এই অর্থগুলো দেয়, যে ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে মানে সম্ভাবনা অর্থে, উড মানে অভ্যাস অর্থে। কিন্তু এইখানে যে অর্থগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে মডালের যে অ্যাকচুয়াল যে অর্থ বা মেইন যে অর্থ সেইটা। কিন্তু এই প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্ব আবার ডিফারেন্ট টাইপস অফ মিনিং ক্রিয়েট করে থাকে। প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্ব অনেক বৈচিত্র্যময়। অর্থাৎ আমার পেইড কোর্সে প্রত্যেকটা মডেলের উপর আলাদা আলাদা ক্লাস আছে। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। এই যে ক্যান এবং কুড দেখছেন না, শুধুমাত্র এই দুইটা ভার্বের উপর 1 ঘন্টার একটা ক্লাস আছে। এখন আপনি বলতে পারেন ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, এর জন্য আবার 1 ঘন্টার ক্লাস কিভাবে হয়, কি আছে এর ভিতরের কিছু ব্যবহার আছে যেটা আমাদের একটু জানতে হবে। যেমন আমি একটা নিয়ে যদি একটু কথা বলি, যেমন দেখেন ইউজ অফ ক্যান ভার্ব। এখানে কি বলছে, এটার ব্যবহার কিভাবে হয় বা হচ্ছে, জাস্ট একটু ফোকাস করেন, একটু মনোযোগ দেন। বলছে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো কেমন সেটা বলছে, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে। যেমন ফার্স্ট যেটা ক্যান বি, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, এটা অ্যাজ ইউজুয়াল ক্যানের যে ব্যবহারটা আমরা জানি ইন জেনারেলি সেটাই। যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। এরপর দেখেন এই ক্যান ভার্বটি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই ক্যান ভার্বটি আমাদের আবার রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, আবারও বলছি, রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ক্যান, কুড এবং আরেকটা ভার্ব আছে সেটা হচ্ছে উড। মনে রাখবেন প্রত্যেকটা নিজস্ব মিনিং আছে। ক্যান মানে পারা, কুড অতীত অতীতে পারা অর্থ, অর্থাৎ পারতাম এই অর্থে কুড বসে। উড অতীতে কেউ কোনো কিছু করতো, হতো, যেত, খেত, এই অর্থে উড বসে। অর্থাৎ প্রত্যেকটা মডেলের নিজস্ব মিনিং আছে। বাট নিজস্ব মিনিং থাকা সত্ত্বেও এই ক্যান, কুড এবং উড, এই তিনটা ভার্ব রিকোয়েস্ট, পারমিশন এবং সাজেশনের জন্য ব্যবহৃত হয়। এখানে আপনার ভুলে যেতে হবে ক্যান মানে পারা, কুড মানে পারতাম। আবারও বলছি, এখানে ক্যান, কুড এবং উড রিকোয়েস্ট, পারমিশন এবং সাজেশনের জন্য ব্যবহৃত হয়। কিন্তু ক্যান শব্দটি একটি ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। যাদের সাথে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর যে আপনার অফিসের বস, সিনিয়র পার্সন, বিভিন্ন ধরনের পলাইট সিচুয়েশনে আপনাকে উড এবং কুডের ব্যবহার করতে হবে। যেমন ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? যদি অনুরোধ করে বোঝান তাহলে এইভাবে কথাটা হবে, ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে? এখন আপনি বলতে পারেন, আপনি বলছেন তুমি কি আমার পাশে বসবে, তো এই কথাটা আমি উইল দিয়ে বলতে পারি, উইল ইউ সিট বিসাইড মি। বাট না, দেখেন ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যাকে কথাটা বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, আপনি তাকে কিভাবে কথাটা বলছেন, আপনার বলার ওয়েটা কি, এক্সপ্রেশনটা কি, ধরনটা কি। যদি আপনি তাকে এইভাবে অনুরোধ করে বলেন, রিকোয়েস্ট করে বলেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন উইল না বলে ক্যানের ব্যবহার করতে হবে, ক্যান ইউ সিট বিসাইড মি। আর যদি বলেন উইল ইউ সিট বিসাইড মি, এটাও কারেক্ট। বাট কি হবে, তুমি কি আমার পাশে বসবে। আর রিকোয়েস্ট করে বোঝালে ক্যান, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এই জায়গাটাতে যখনই আপনি বলবেন কুড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন, উড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন, উড ইউ সিট বিসাইড মি অর কুড ইউ সিট বিসাইড মি, দয়া করে আমার পাশে বসবেন। অর্থাৎ কুড বা উড একটা ফর্মাল মিনিং ক্রিয়েট করে, আর ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। ঠিক আছে, এখানে ভুলে যেতে হবে ক্যানের মানে পারা। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে এদের ব্যবহার হয়। এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে, আমি বলবো আপনাদের। আমরা এখানে আসি, একটু দেখেন সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন স্ট্রাকচার টু বোঝার চেষ্টা করেন।
এই কাঠামোর দ্বারা কোনো কিছু হতে পারে বোঝায়। মনে রাখবেন, বি এটা খুবই পাওয়ারফুল একটা ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ই বি এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। অর্থাৎ বি এর পরে এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। কিন্তু বি এর পরে যদি প্লেস থাকে, তাহলে হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। বি এর মানে থাকা। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। আবার আরেকটা ভার্ব হচ্ছে ক্যান হ্যাভ প্লাস পজিশন। হ্যাভ এর মানেও থাকা, বি এর মানেও থাকা। আই রিপিট ইট, হ্যাভ এর মানেও থাকা, বি এর মানেও থাকা। পার্থক্য কি? সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, এখানে বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এখানে হ্যাভ এর ব্যবহার হয়। অর্থাৎ শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। কারো অধিকারে আছে, কারো মালিকানায় আছে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাদের একটু নিতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। এই প্র্যাকটিসটা দরকার। অনেকেই বলতে পারেন এগুলো তো আমি বুঝি, স্ট্রাকচার বুঝে থাকলে হবে না। এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, যাতে করে ইনস্ট্যান্টলি বাংলায় কেউ কোনো কথা বললে আমি ইংলিশে বলতে পারি, বা ইংলিশে কথা বলতে গেলে আমার যেন থামতে না হয়, দ্রুত মুখের ভিতরে কথাটা চলে আসে। এর জন্য জাস্ট ইউ নিড প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো প্রত্যেকটা ভার্বের ব্যবহার দেওয়া আছে, সবগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আমি একটা ভার্ব একটু দেখাই দেই আপনাদেরকে। যেমন এই যে শুড ভার্বটা দেখেন, এটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলবো যদি আপনাদের সময় থাকে। যদি মডাল ভার্ব প্রফেশনালি শিখতে চান, আমি রিকোয়েস্ট করব 10 মিনিট আমাকে একটু ভালোভাবে সময় দিবেন। জাস্ট 10টা মিনিট পর যদি আপনি এটা বলতে বাধ্য না হন যে না, আমি নতুন কিছু শিখতে পারছি মডাল ভার্ব সম্পর্কে, তখন আপনি আমাকে বলবেন। জাস্ট আই আই নিড 10 মিনিটস ফ্রম ইউ। আবারও বলছি, এই মডাল ভার্বের একদম ডিটেইলস যে জায়গাটা, এটা সবাই দেখায় না, সেটা আমি এখন আপনাদের দেখাই দিব। এবং আমি আপনাদেরকে বলে রাখছি, এখন যেটা আমি দেখাবো, এই জায়গাটা যদি কেউ কোনোভাবে ক্লিয়ার করতে পারে, সে জীবনে কোনোদিন মডাল ভার্ব নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। মডাল ভার্বের ব্যবহার নিয়ে তার কোনো সমস্যা থাকবে না। যেমন দেখেন, এখানে শুডের একটা ব্যবহারের কথা বলছে। কি বলছে? শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত। সাধারণত উচিত অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। শুড এর যে ব্যবহার, যেমন শুড, শুড বি, শুড হ্যাভ বিন, এই যে শুডের বিভিন্ন ফর্ম, এই ফর্মগুলো কিভাবে হয় এখানে অনেক কিছু দেওয়া আছে, তো আমি এইটা দেখাবো না। আমি একটা আলাদা ব্ল্যাঙ্ক পেজে আমি কয়েকটা সেন্টেন্স একটু লিখবো। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। কয়েকটা সেন্টেন্স আমি লিখবো। কিসের কথা বলছি? শুড। এই একটা যদি জানেন, বাকি সবগুলো আপনারা পারবেন। এই শুড ভার্ব দিয়ে দেখেন আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। হি শুড ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে তার কাজটা করা উচিত। আবার আমি যদি বলি দা ওয়ার্ক শুড বি ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত। কি বললাম বলেন তো? হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটি করা উচিত। দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। অথবা আমি যদি বলি হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। অথবা আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা অর্থ তার কাজটা করতে থাকা উচিত, তার কাজটা করতে থাকা উচিত। যেমন আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি, এরকম না? যেমন সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস, তারা বাড়ি যেতে থাকবে, দে উইল বি গোয়িং হোম। আর এই শুড বি এর সাথে শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি কি? কারো কোনো কাজ করতে থাকা উচিত। যেমন তোমার বইটা পড়তে থাকা উচিত, ইউ শুড বি রিডিং বুক। তার খবরের কাগজ পড়তে থাকা উচিত, তাদের ভ্রমণ করতে থাকা উচিত, দে শুড বি ট্রাভেলিং। সেইভাবে শুড বি এর সাথে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা যায়। আবার দেখেন, আমি যদি বলি হি শুড হ্যাভ আ কার, এর বাংলা অর্থ তার একটা গাড়ি থাকা উচিত, তার একটা গাড়ি থাকা উচিত। কথাটা বোঝেন, হি শুড হ্যাভ আ কার। আবার আমি যদি বলি হি
শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক এর বাংলা অর্থ তার এই কাজটা করা উচিত ছিল। এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার এই কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড, এইটার আবার প্যাসিভ ভয়েস, শুড হ্যাভ বিন ডান। একটু ওয়েট করে, আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা মূলত কি। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, তার কাজটি করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। আবার আমি যদি বলি, হি শুড হ্যাভ, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। অথবা আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল, তার বাড়িতে থাকা উচিত ছিল। অথবা আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি শুড have been, you should have been doing the work for লং টাইম। এটা কি জানেন, এই লাস্টের যে বাক্যটা, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স আছে না, ওই টেন্সের ফাংশনে এই শুডকে ইউজ করা যায়। এবং এইটা যখন করা হয়, আপনি যদি এগুলোর প্রপার প্র্যাকটিস করতে না পারেন, প্র্যাকটিক্যালি আপনি ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস করবেন। এই যে লাস্টের যে বাক্যটা লিখলাম, এটা কেমন সেন্স দেয় আমি যদি প্র্যাকটিক্যালি বলি, কেমন জানেন? মনে করেন আপনি ইংরেজি শিখছেন, এখন আপনি মাসের পর মাস চেষ্টা করে যাচ্ছেন, শিখে যাচ্ছেন, আপনার হচ্ছে না। এখন আপনি আমার কাছে আসছেন, অ্যাজ আ টিচার আমি আপনাকে একটা অ্যাডভাইস দিলাম, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। আমি আপনাকে একটা উপদেশ দিলাম, আমি আপনাকে বলতেছি যে ভাই বা ম্যাডাম, আপনি তো চেষ্টা করতেছেন, বাট পারছেন না, কিন্তু আপনার হাল ছেড়ে দেওয়া উচিত না। প্লিজ ডোন্ট গিভ আপ, আপনার প্র্যাকটিস করতে থাকা উচিত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, যতদিন না পর্যন্ত আপনি কাভার করতে পারেন। এই যে প্র্যাকটিস করতে থাকা উচিত, এটা কি আপনি একদিনের জন্য করবেন? আমি বলছি যে আপনার কন্টিনিউয়াসলি জিনিসটা চালিয়ে যাওয়া উচিত ফর লং টাইম। তাহলে আমি আপনাকে কি বলতে পারি জানেন? এই যে করতে থাকা উচিত বললাম, আমি আপনাকে বলতে পারি, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর লং টাইম আনটিল ইউ গেট ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ। তো ইউ শুড হ্যাভ বিন লার্নিং, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়। তাহলে এইখানে একটা শুড দিয়ে আমি টোটাল কতগুলো সেন্টেন্স তৈরি করলাম একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। একটা শুড ভার্বকে ব্যবহার করে টোটাল এই যে 11টা সেন্টেন্স আমি এখানে তৈরি করলাম, 11টা সেন্টেন্স। এই 11টা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি আপনি বের করতে পারেন, আমি এতটুকু বলতে পারি জীবনে কোনোদিন মরাল ভার্ব নিয়ে প্রবলেম ফেস করবেন না। এইটাই হচ্ছে হোল মরাল ভার্বের ব্যবহার। এখানে শুডের পরিবর্তে আপনি যে মরাল বসাবেন সেইটা অনুযায়ী অর্থ হবে, বাট মরাল ভার্বে ডিপলি যদি অ্যানালাইসিস করেন, এর বাইরে আর কোনো কিছু নেই। এই হচ্ছে মেইন বিষয়। সেটা কেমন আমি আরেকবার অর্থগুলো বলি আপনাদের। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত, করতে থাকা উচিত, এখানে ছিল হবে না। এখন আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখেন, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করা বোঝেন সেন্টেন্স। আমি যদি এরকম একটা কথা বলি, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, যেটা এর ভিতর থেকে আসবে, বাট ইউ ক্যান নট ক্যাচ ইট, আপনি ধরতে পারবেন না কেমন সেটা জানেন? মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন। এখন বিয়েতে আপনার কাছের যে রিলেটিভস আছে তাদেরকে আপনি দাওয়াত করেন, পরে তারা আপনার নামে খারাপ কথা বলছে, গালিগালাজ করছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাদের জানালো না, আমাদের দাওয়াত করলো না। তখন আপনি মনে মনে আফসোস করতেছেন। আপনি এই কথাটা বললেন আপনার স্ত্রীর সাথে বা অন্য কারোর সাথে যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি। এই যে ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ কি জানেন? দে হ্যাভ নট বিন ইনভাইটেড, অর দে ওয়ার নট ইনভাইটেড। এবার আমি এই কথাটা বললাম যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আপনি এই কথাটা ইংলিশে ট্রান্সলেট করেন তো, এখানে অনেকেই আছেন ভালো ইংলিশ জানেন, করে দেখান তো আপনি পারেন কি।
ভেবে দেখেন আপনি বেঁধে যাবেন, আপনি পারবেন না, এটা ট্রান্সলেট করতে গেলে আপনি বাধাপ্রাপ্ত হবেন। কেন জানেন? এটা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। কি বললাম? আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই কথাটা ইংলিশটা হচ্ছে এরকম, দেখেন, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই যে হ্যাভ বিন প্লাস ভি3, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। দেখছেন, হ্যাভ বিন ডান। দে শুড হ্যাভ বিন, দেটা কিন্তু কোনো কাজ করছে না, এটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সিরিমনি। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমার মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। অর্থাৎ এই বাক্যটা কোন স্ট্রাকচারের ভিতর যায়? এই 8 নাম্বার, যে এই কাজটি করা উচিত ছিল, অর্থাৎ তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। শুড হ্যাভ বিন ইনভাইটেড, হ্যাভ বিন ডান, এই 8 নাম্বার স্ট্রাকচারের ভিতরে এটা যায়। কিন্তু আপনি তো জাস্ট স্ট্রাকচার পড়তেছেন, এরকম প্র্যাকটিক্যাল সেন্টেন্স যদি অ্যানালাইসিস করতে না পারেন, অ্যাডাপ্ট করতে না পারেন, আপনি কি এগুলো বাংলায় ভেবে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন? একবার ভাবেন তো, আমরা ইংরেজি পারি না কেন? আমরা ডিপলি এগুলোকে অ্যানালাইসিস করি না, আমরা ডিপলি এই বিষয়গুলো দেখি না। আবারও বলছি, জিনিসটা বোঝার চেষ্টা করেন। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটা, ওইখানে প্রচুর প্র্যাকটিস থাকে, ওইখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, প্র্যাকটিক্যাল সেন্টেন্সের এক্সাম্পল আমি দিয়ে দিই ট্রান্সলেশনের জন্য, যেটা স্টুডেন্টদেরকে করতে হয়। এবং এটা তো আহামরি খুব বেশি কিছু না, একবার যদি কেউ এটা বুঝে যায়, সে আর কোনোদিন ভুলবে না। আপনি 11টা সেন্টেন্সের অর্থ একবার বের করেন, আমি প্রত্যেকটা সেন্টেন্স অ্যানালাইসিস করে দিব। আর কি হবে? এই সুরের পরিবর্তে আপনি যে মডেল বসাবেন সেই অনুযায়ী অর্থ হবে। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। আপনি বলেন হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারে। আপনি ক্যানের ব্যবহার করলে কি হয়ে যাচ্ছে? পারে। হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি উড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতো। হি ইউজ টু ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে অভ্যস্ত ছিল। হি মে ডু দা ওয়ার্ক, সে কাজটা করতেও পারে। সম্ভাবনা অর্থ বোঝায়। হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। আপনি এখানেও বসান দা ওয়ার্ক শুড বি ডান, আপনি এখানে বলেন দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেত। দা ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। আপনি এভাবে বলতে পারেন হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। আপনি বলেন হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি মাস্ট বি এ ডক্টর, সে ডাক্তার হবে, অবশ্যই হবে। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। আপনি যে মডেল বসাবেন সেই মডেলের অর্থ অনুযায়ী সেন্টেন্সের অর্থ হবে। বাট সেন্টেন্স এই 11টাই। অর্থাৎ এইগুলো যদি কেউ ভালোভাবে একবার কাভার করতে পারে, একবার কেউ যদি বুঝতে পারে, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে তার আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই জায়গাটা জাস্ট এই মডেলটাকে যদি একটু ডিটেলসে দেখা যায়, আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। দেখেন, আপনি শিখতে না পারেন, আপনি একদিনে যে সবাই সবকিছু বুঝতে পারবে, নিতে পারবে, বিষয়টা এরকম না। বাট অ্যাটলিস্ট জিনিসটা জানতে হবে যে আমি ইংরেজি ভাষাটা কেন পারি না, কোন জায়গাটাতে আমার ল্যাকিংস আছে, কোন জায়গাগুলোর ব্যবহার বেশি হয়, কিসের জন্য আমি পারি না। আমি কিন্তু অলওয়েজ সেই জায়গাটাতে ফোকাস করি আপনাদের জন্য, সেই বিষয়টা দেখানোর চেষ্টা করি। অনেকেই মনে করেন আমি টেন্স বুঝি, আমি গ্রামার বুঝি, তারপরেও কথা বলতে গেলে কেন পারি না? এই যে এই জন্য পারেন না, আপনার কি এইগুলোর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আছে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো আছে? আমি যদি আপনাকে এই যে কথাটা বললাম যে ওদেরকে আমার মেয়ের বিয়েটাতে দাওয়াত দেওয়া উচিত ছিল, নিমন্ত্রণ করা উচিত ছিল, আপনি এই কথাটা ইংলিশে বলেন তো। আপনি বলতে পারবেন না, ইনস্ট্যান্টলি বিশ্বাস করেন, আপনি পারবেন না। আপনার ভুল যাবেই যাবে, কারণ এটা প্যাসিভ রিলেটেড। ইভেন এই মডেলের প্যাসিভের সেন্টেন্স এটা, এবং মডেলের পারফেক্টের প্যাসিভের সেন্স। আপনি কিভাবে এত দূর আসবেন? আপনার তো প্র্যাকটিসই নেই। কিন্তু একবার যদি কেউ প্র্যাকটিস এটা করে ফেলতে পারে, সে জীবনে আর কোনোদিন এটা ভুলবে না। হি শুড ডু দা ওয়ার্ক, এইটারই একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। প্যাসিভ, হি শুড বি এ ডক্টর, বি মানে হওয়া, বি মানে থাকা। তো যখন ডক্টর বলছি তার ডাক্তার হওয়া উচিত, যখন বি হোম বলছি তখন তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত, তাহলে তার খবরের কাগজ পড়তে থাকা উচিত। হি শুড বি রিডিং নিউজ পেপার। হি শুড হ্যাভ আ কার, শুড হ্যাভ অধিকার বা মালিকানায় বোঝায়, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ আ বুক, তার একটা বই থাকা উচিত। হি শুড হ্যাভ আ গার্ডেন, তার একটা বাগান থাকা উচিত। এভাবে আপনি যে কোনো কিছু বলতে পারেন, এখানে এই হ্যাভটাই মেইন ভার্ব। কিন্তু পরের বাক্যটা কি? পারফেক্ট টেন্স। যেমন আমাদের ফিউচার পারফেক্ট কি? উইল হ্যাভ প্লাস ভি3, কেউ কোনো কাজ করে থাকবে। এখানে শুড হ্যাভ প্লাস ভি3, কারো কোনো কাজ, কেউ কোনো কাজ করা, কারো কোনো কাজ করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কি? তার এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার এই কাজটা করা উচিত ছিল। এই দেখেন, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট বলি, এই দেখেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে সে কাজটা করেছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট না? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখন দেখেন, এটার প্যাসিভ হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। কেন এটার প্যাসিভ?
আমার এইটার প্যাসিভ কি? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই যে বাক্যটা আপনারা দেখলেন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটার প্যাসিভ কি কেউ বলতে পারেন? এই বাক্যটার প্যাসিভ কিন্তু এরকম, দা ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, হ্যাজ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, এরকম আর কি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তাহলে হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। বাংলা অর্থ কি তাহলে? 7 নম্বর বাক্যের বাংলা অর্থ হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। 8 নম্বর বাক্যের বাংলা হচ্ছে এই কাজটা করা উচিত ছিল, এই কাজটা করা উচিত ছিল, অর্থাৎ ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। হ্যাঁ, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। এবার দেখেন, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। এটা কিন্তু কোনো প্যাসিভ না, এখানে বিন আছে বলে যে প্যাসিভ না, এখানে এই বিনটাই মেইন ভার্ব। আগেটা কিন্তু হ্যাভ বিন এর পরে আরেকটা ভার্ব ছিল তার পাস্ট পার্টিসিপল, বাট এখানে শুড হ্যাভ বিন। যেমন শুড হ্যাভ ডান, এই যে 7 নম্বর যে বাক্যটা, এটা পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ। এই 9 নম্বরটাও সেম, অর্থাৎ তার ডাক্তার হওয়া উচিত ছিল, হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। দেখেন, এই সেন্সগুলো যদি না বোঝেন, এগুলো যদি অস্পষ্ট থাকে আপনার কাছে, তাহলে কিভাবে আপনি ইংলিশে স্পিকিং করবেন, কিভাবে ফ্লুয়েন্ট হবেন? একটা সেন্টেন্সে যদি আপনি এরকম একটা ভার্বের ফর্ম দেখেন, মনে করেন আপনি একটা স্টোরি পড়ছেন, আপনি একটা গল্প পড়ছেন, সেই গল্পের ভিতর আপনি দেখলেন দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এটার অর্থ আপনি কিভাবে বের করবেন? অ্যাকচুয়াল মিনিংটা পারবেন না, যেটা করতে হবে। অর্থাৎ মডাল শুধু বাইরে দিয়ে পড়লে হবে না, যে শুড মানে উচিত, ক্যান মানে পারা, কুড মানে পারতাম। এটাকে একটু ভিতর থেকে আমাদের অ্যানালাইসিস করতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে। আমি যেটা দেখাচ্ছি, একদিনে আপনি নিতে পারবেন না, একদিনে আপনার বোঝার দরকারও নেই, বাট আপনার কোনটা প্রয়োজন এটা কি আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন? আমি যেটা আপনাদের বলছি, যে আমাদের তাহলে মডেল ভালোভাবে কাভার করার জন্য ঠিক এই জায়গাটাতে আসতে হবে। এতটুকু কি বুঝতে পারছেন? এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারলে, কাভার করতে পারলে, এই মডেল নিয়ে আমাদের সমস্যা থাকবে না। এটা কি বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, কথা শোনা যায় ক্লিয়ার? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। Okay. জি স্যার, বুঝতে পারছি। এই জায়গাগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, এটা সবাই দেখাবে না, এটা এটা দরকার। ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শিখতে চান, ধারাবাহিকতা মেনটেন করে যদি ডেভেলপ করতে চান, জাস্ট এই বিষয়গুলোর উপরেই ফোকাস দিতে হবে। এই দেখেন, এই যে একটা ভার্ব ইউজ টু, কত সুন্দরভাবে আমার এখানে এটা সেট আপ করা, দেখছেন, ডিজাইন করা। এটা অনেক বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ। কিসের? এই যে ইউজ টু ভার্বের। কোথায় ব্যবহৃত হয়? এই দেখেন কি বলছেন, বোঝার চেষ্টা করেন একটু, এটা একটু দেখাই দিই, এরপর সেমি মডেলে যাব, তারপর কনভারসেশন দেখাই শেষ করে দিব। আজকের ক্লাসটা অতটা লং টাইম হবে না, জাস্ট একটু ওয়েট করেন। আগামীকালকের ক্লাস কেউ মিস দিবেন না, একটা মাস্টার্স ক্লাস হবে আগামীকাল প্যাসিভ ভয়েসের উপর, অর্থাৎ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, প্র্যাকটিক্যাল ব্যবহার শেখাবো প্যাসিভের। এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন, কেউ মিস দিবেন না। আগামীকাল রাত 10টায় ফিফথ ফ্রি লাইভ ক্লাস যেটা। তো দেখেন, ইউজ টু, এটার ব্যবহার কিভাবে হয়? বলছে প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন, সে প্রত্যহ কোরআন পড়তে অভ্যস্ত, আমি গল্প করতে অভ্যস্ত, সরি, সে প্রত্যহ কোরআন পড়তো, পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই ধরনের বাক্য আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি বা বলে থাকি, বাট এগুলো আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন, কোন টেন্স দিয়ে করবেন? এগুলো যদি কারেক্টলি আপনি ট্রান্সলেট করতে চান, আপনাকে এই যে ফ্রেজাল ভার্বটা ইউজ টু, এর ব্যবহার আপনাকে করতে হবে। তাহলে দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন, মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো, শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক। অর্থাৎ যখন আপনি নেগেটিভ করবেন, ইউজ নট বলতে পারেন,
কিন্তু যদি আপনি এগুলো অন কাইন্ডস অফ পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স, আপনার দেখে বুঝতে পারছেন পাস্টের একটা সেন্স দেয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয় ডিডের ব্যবহার করে, এইটা যদি করেন তাহলে এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়, মডার্ন গ্রামার অনুযায়ী সেভাবেই করা হয়। যেহেতু মডাল ভার্ব, আপনি মডালের সাথে নট বসাতে পারেন, ভুল না, বাট পাস্ট টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ করে এভাবে করলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ আমি ধূমপান করতাম না, আপনি বলতে পারেন আই ইউজ নট টু স্মোক, বাট ইফ ইউ সে দ্যাট আই ডিডেন্ট ইউজ টু স্মোক, ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, অর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, ডিডটা সাবজেক্টের আগে চলে আসবে। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কাটতে? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ওকে, সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু ট্রান্সলেট। এগুলো কিন্তু দেখেন আমরা প্রচুর ব্যবহার করি আমাদের বাংলায় বিভিন্ন কনভারসেশনে। সো এই প্র্যাকটিসগুলো যদি একবার একটু আমরা করতে পারি, একটু থাকে, তাহলে ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যায়। এবার তাহলে অতীতে কেউ কোনো কিছু করতো, ইউজ টু প্লাস বি ওয়ান। আর অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, এই কথাগুলো ইংলিশে বলার জন্য মূলত আমাদের অ্যামিজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? সাবজেক্ট প্লাস অ্যামিজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, জাস্ট ওই স্ট্রাকচারই থাকবে, ভিতরে ইউজ টু নামে একটা ফ্রেজাল ভার্ব যুক্ত হবে অভ্যস্ত অর্থে। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। এরপর দেখেন, লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এর সাথে নট বসালেই হবে। লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ, লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস, মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইটিং রাইস। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট অ্যামিজারটা আগে চলে আসবে। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে করতে পারি না। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি, ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? অর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট, অর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস, আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। দেখছেন? এরপর দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এটার ব্যবহার অনেক বেশি হয়। এটা মূলত আমাদের যে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে না, সরি ফিউচার কন্টিনিউয়াস, তার যে স্ট্রাকচার সেইটাই, ভিতরে ইউজ টু নামক ওয়ার্ডটা যুক্ত হবে। যেমন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, ভবিষ্যতে কেউ কিছু করতে থাকবে, আর এটা হচ্ছে করতে অভ্যস্ত হয়ে যাবে। উইল বি এর পরিবর্তে এখানে গেট ভার্বটাকে ব্যবহার করা যায়, গেটের পরিবর্তে বি ভার্বটাকে ব্যবহার করা যায়, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। অর্থাৎ মনে করেন একটা ছেলে শহরে থাকে, গ্রামে তার দাদার বাড়ি বা নানার বাড়ি, হঠাৎ করে গ্রামে আসছে, তো তার নদীতে গোসল করার অভ্যাস নেই, তার দাদা বা তার নানা বলছে তুমি নদীতে গোসল করতে যাও, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, সেখানে উইল গেট ইউজ টু। আপনি একটা চাকরি পেয়েছেন, একটা জব পেয়েছেন, আপনার অফিস আপনার বাসা থেকে অনেক দূরে, আপনি করতে চাচ্ছেন না, আপনার আব্বু আপনার আম্মু আপনাকে বলছে যে তুমি জবটা করো, যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন
জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল, জাস্ট ওয়েট এ মিনিট, ওয়েট, তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, এরপর তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। সো দেখছেন, এইভাবে এই প্র্যাকটিসটা করতে হবে। এটা কঠিন কিছু না, একবার প্র্যাকটিস করতে পারলে খুবই সহজ, বিশ্বাস করেন। একবার প্র্যাকটিস করতে পারলে সারা জীবন সে ধরে রাখতে পারবে। আর এই মডাল ভার্ব সম্পর্কে যদি প্রপার কনসেপ্ট ডেভেলপ করা যায়, প্রপার কনসেপ্ট আপনি অ্যাচিভ করতে পারেন, অর্জন করতে পারেন, আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি, ইংলিশে কথা বলা বা ফ্রি হ্যান্ডে লেখা অনেক অনেক সহজ হয়ে যায়। কারণ এই মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে আছে। বাট প্রপার প্র্যাকটিসের অভাবে, ইনস্ট্যান্টলি সেন্টেন্স বলতে না পারার কারণে, তৈরি না করতে পারার কারণে আমরা ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস করি, বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হই। জাস্ট এগুলো একবার শিখে এদেরকেই প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কি বললাম? আমাদের এটা একটু করতে হবে। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এরপর দেখেন, আমি এবার একটু সেমি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো। প্রত্যেকে একটু এই জায়গাটাতে ফোকাস করবেন, একটু মনোযোগ দিবেন। আমি এগুলো একটু সরাই দেই, জাস্ট আমাকে একটু টাইম দিবেন, হ্যাঁ। সেমি মডেলটা আলোচনা করে আপনারা চেষ্টা করেন একটু লাস্ট পর্যন্ত থাকার। খুব বেশি সময় নিব না, আজকে 11:30টার ভিতর শেষ হয়ে যাবে। আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো আপনাদের, যে ইংলিশে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এই যে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এগুলোকে মেনটেন করে কিভাবে কনভারসেশন সলভ করতে পারি, এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমাকে একটু টাইম দেন, জাস্ট আমি সেমি মডেলটা নিয়ে কথা বলবো। সেমি মডেল বলছি কেন জানেন? এখানে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম চেহারা, অর্থাৎ ভার্বকে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, এবং এদের সাথে একটা করে টু যুক্ত হয়, যেটা আর কি ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, টু যুক্ত হয়। তো এদের চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, বাট এটা কাজ করে মডেলের মতো। অর্থাৎ মডেলের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এই ভার্বগুলোর পরেও মেইন যে ভার্বটা, এটা বেস ফর্মে থাকে। অর্থাৎ কেমন সেটা, এই জন্য এটাকে সেমি মডেল বলা হয়। অর্থাৎ চেহারা প্রাইমারির মতো, কাজ করে মডেলের মতো। সহজ কথাই হচ্ছে বিষয়টা এরকম। যেমন দেখেন, এখানে বলছে ইউজ অফ এম টু, ইজ টু এবং আর টু, এদের ব্যবহারটা মূলত কিভাবে হয়ে থাকে। ইউজ অফ এম টু, ইজ টু এবং আর টু, কিভাবে এদের ব্যবহার হয়। এখানে বলছে যে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে আমাদের মূলত এই এম টু, ইজ টু, আর টু এর ব্যবহারটা করতে হয়। ক্রিয়ার সঙ্গে তে হয়, এইটা থাকলে কেমন সেটা, যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। এই বাক্যটার ইংলিশ হচ্ছে মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। হ্যাঁ, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। অর্থাৎ মুক্তা, জাকির বা স্টুডেন্ট, এর পরেই আছে ইজ টু বা আর টু, তারপরে একটা ভার্ব, ভার্বের বেস ফর্ম কুক, গো বা স্টাডি। এখন এই সেন্সটা মূলত কেমন, যেমন আমি যদি এই পাশে একটা বাক্য লিখে রাখছিলাম, দেখেন, মুক্তা কুকস রাইস ডেইলি, এই বাক্যটার বাংলা কি বলেন তো? যে মুক্তা প্রতিদিন রান্না করে, এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনোযোগ দিয়ে একটু বোঝেন আমার কথাটা। মুক্তা কুকস রাইস ডেইলি, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মুক্তা প্রতিদিন রান্না করে। এখন মুক্তা প্রতিদিন রান্না করে, আরেকটা হচ্ছে মুক্তাকে প্রতিদিন রান্না করতে হয়। এই দুইটা বাক্যের ভিতর পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি? পার্থক্য হচ্ছে এটা, যখন আপনি এম টু ইজ টু আর টু বলছেন, এটা এমন একটা সেন্স দেয়, আই রিপিট ইট, যখন আপনি এম টু ইজ টু আর টু বলছেন, এটা এমন একটা সেন্স দেয়, সেটা হচ্ছে কোনো একটা কাজ কারো করার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে করা লাগে, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে, ডিউ টু রেসপন্সিবিলিটি আর ডিউটি আপনার করতে হয়।
মনে করেন আপনার একটা মেয়ে আছে, এখন আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিচ্ছেন, কেউ চায় না শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্ট করে খাক, সবাই চায় আরামে এসে থাকুক। কিন্তু আপনি দেখছেন কি যে আপনার মেয়েটাকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করা লাগে সংসারে। এখন এইটা আপনি আপনার প্রতিবেশী বা নেইবারসদের সাথে গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট প্রতিদিন 3 বেলা ভাত রান্না করা লাগে, অনেক কাজ করতে হয়। এই যে কোনো একটা কাজ বা কোনো কিছু করার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে একটা কাজ করা লাগে, একটা কাজ করতে হয়, এই জায়গাটাতেই আমাদের মূলত কিসের ব্যবহার হয়? এই M2:R2। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসাবেন। মুক্তাকে তাদেরকে স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল। হ্যাঁ, তাদের রান্না করতে, পপিকে রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। সো এইভাবে আপনি করতে পারবেন। যখন ইন্ট্রোগেটিভ করবেন জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে আনবেন। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? জাস্ট এইভাবে আপনি কিন্তু এই কথাগুলোকে বলতে পারেন, সেন্টেন্স গুলোকে ডেভেলপ করতে পারেন। এরপর দেখেন, জাস্ট এরপরেই একটু সামনের দিকে আসি আমি। ওয়াজ টু ওয়ার টু, তাহলে M2:R2 মানে কাউকে কোনো কাজ করতে হয়, আর ওয়াজ টু ওয়ার টু মানে করতে হতো, আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, রহিম সাহেবকে অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস, রূপাকে স্কুলে যেতে হতো। এই হতো মানে কি? আবারও বোঝেন। এই দেখেন, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল না দিলে বুঝবেন না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অলওয়েজ প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হয়। এগুলো আপনারা অনেক বইতেও দেখতে পারেন, বাট এই যে আমি যে এক্সাম্পল গুলোর কথা বলছি, এগুলো কে বলবে আপনাকে বলেন? এটা এই লাইভ ক্লাস থেকেই পারা যায় বা বোঝা যায় বা জানা যায়। মনে করেন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, আহ কেমন বলতে পারি, মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, হ্যাঁ, হঠাৎ করে লটারি জিতে আপনি বড়লোক হয়ে গেছেন। এখন আপনি আপনার অতীতের দিনগুলোকে স্মরণ করছেন, আপনি কারোর সাথে গল্প করছেন যে আমাকে আগে প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে হতো, 3 বেলা ভাত রান্না করা লাগতো, কাপড় কাচতে হতো, ঘর পরিষ্কার করতে হতো, কিন্তু এখন আর আমি করি না, এখন আমি একটা লটারি জিতে বড়লোক হয়ে গেছি। এই যে কোনো একটা কাজ করার ইচ্ছা না থাকলেও আমার করা লাগতো বাধ্য হয়ে, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে, এই জায়গাটাতেই মূলত আমাদের কিসের ব্যবহার হয়? এই জায়গাটাতে আমাদের মূলত এই যে M2, ইজ টু, আর টু, এটা হচ্ছে করতে হয়, আর এই যে ওয়াজ টু ওয়ার টু করতে হতো, জাস্ট এইখানেই ব্যবহার হয়, আর কিছুই না। বোঝার চেষ্টা করেন, করতে হতো, ওয়াজ টু ওয়ার টু। এখন দেখেন একটা বিষয় আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে M2:R2 এর মানে করতে হয় এবং ওয়াজ টু ওয়ার টু মানে করতে হতো, কিন্তু আমার এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে এই M2:R2 ওয়াজ টু ওয়ার টুর ভিতরে আরেকটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে সাপোজড। অর্থাৎ এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। এরা আবার কোন ধরনের অর্থ দেয়? দেখেন এখানে কি বলছে, বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে কোনো একটা কাজ স্বাভাবিকভাবে কারো করার কথা, কোনো একটা কাজ স্বাভাবিকভাবে কারো করার কথা, এই জায়গাটাতে মূলত অ্যাম ইজ আর সাপোজ টু, আর করার কথা ছিল ওয়াজ ওয়্যার সাপোজ টু এর ব্যবহার হয়। সেটা কেমন? আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, বাংলা অর্থটা কি? আমার অফিসে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু দ্য অফিস। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। তাহলে এই যে কারো কোনো কাজ করার কথা, এখানে মূলত এই অ্যাম ইজ আর অজ আর সাপোজ টু এর ব্যবহারটা আর কি হয়ে থাকে। তো মনোযোগ দিয়ে বোঝেন, আবারও বলছি, ওয়াজ এর সাপোজ টু কি? কারো কোনো কাজ করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে,
আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। এইবার দেখেন, এখানে আরেকটা ভার্ব হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, পাস্টে হ্যাড বসে। আমি এইটা দেখানোর পরে সবগুলো একসাথে দেখাই দিব আপনাদেরকে, জাস্ট আমাকে একটু টাইম দেন, সবগুলো একসাথে দেখাই দিব। এখানে বলছে হ্যাভ টু এবং হ্যাজ টু এর মানে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। যেমন দেখেন, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম যদি বোঝায় তাহলে হ্যাজ হবে। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে, এটা আমার না, তার হবে, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের একটা বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। হুম। এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, যখন আপনি নেগেটিভ করবেন হ্যাভ নট টু, হ্যাজ নট টু ব্যবহার করতে পারবেন। বাট যদি আপনি এখানে ডু নট বা ডাজ নট দিয়ে নেগেটিভটা করেন, অর্থাৎ এগুলো প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সগুলোকে যেভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় সেইভাবে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ভালোভাবে। কেন বলছি, এই দেখেন আই হ্যাভ আ কার, এর এর নেগেটিভ কি জানেন? অনেকে বলে আই হ্যাভ নট এ কার। আই হ্যাড আ কার, এর নেগেটিভ কি জানেন? অনেকে বলে আই হ্যাড নট এ কার। বাট না, এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড মেইন ভার্ব, তো হ্যাভ নট বলতে পারবেন না। আমি যদি বলি হি গোজ টু স্কুল, এর নেগেটিভ কি গোজ নট টু স্কুল বলেন? কি বলেন? হি ডাজ নট গো টু স্কুল। তাহলে যখন এরকম একটা বাক্য থাকে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এর নেগেটিভ কেমন জানেন? হি ডাজেন্ট হ্যাভ আ কার। আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। আই হ্যাড আ কার, আই ডিডেন্ট হ্যাভ আ কার। হ্যাঁ, তার কি একটা গাড়ি ছিল? ডিড হি হ্যাভ আ কার? এইভাবে হয়। এটা কিভাবে হয়? ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর একটা ডিটেলস ক্লাস আছে, তখন আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। এটা আমার ইউটিউব চ্যানেলেও আপনারা পাবেন, আর আমার এই বইটাতেও ওই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের চ্যাপ্টার আছে। এটা আমার নিজের লেখা বই। এই যে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের, এই যে মডেল ভার্ব আলোচনা করছি সুন্দরভাবে, এই মডেল ভার্বের প্রত্যেকটা চ্যাপ্টার আমার এই বইটাতে কিন্তু তুলে ধরা আছে। এই বইটা আপনার যে কেউ যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন। আপনারা তো অনেক বই পড়ছেন, ইংলিশের পড়েন, কেনেন, কিন্তু একবার একটা এই বইটা একবার নিয়ে দেখবেন। আমি এতটুকু বলতে পারি, আপনার নেক্সট জেনারেশনকেও ল্যাঙ্গুয়েজ শেখাতে হেল্প করবে। এই দেখেন আমার এই বইটাতে, এই যে আজকে যা যা পড়াচ্ছি না, এই যে চ্যাপ্টার 15 থেকে শুরু করে আপনার 24 পর্যন্ত, ইউজ অফ হ্যাড বেটার, উড রেদার, উড লাইক টু, দেখেন 15 থেকে 24 সব মডাল ভার্বের উপরে ডিটেলস ক্লাস। অর্থাৎ আমি মুখে যা বলছি তার থেকেও বেশি কিছু এই বইটাতে দেওয়া আছে। অর্থাৎ এই 15 থেকে 24 এই চ্যাপ্টারগুলো যদি কেউ কমপ্লিট করতে পারে, তার মডাল ভার্ব নেওয়ার জীবনে কখনো কোনো ধরনের সমস্যা থাকবে না, আমার এই বইটাতে লেখা আছে। আর এই মডাল ভার্ব সম্পর্কে ভালো কনসেপ্ট পেলে, আয়ত্তটা নিতে পারলে মডাল ভার্বের প্রত্যেকটা বিষয়, আপনি ল্যাঙ্গুয়েজটাকে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। এই ভাষা শেখার জন্য মডাল ভার্ব শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, দরকার। তো দেখেন, আমার কাজটি করতে হবে না, এখানে আই হ্যাভ নট টু ডু দ্য ওয়ার্ক অর আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ অর জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন হ্যাজ নট টু গো টু লন্ডন অর রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? ডাজ কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। আর ডাজ বসলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে, হ্যাভ হয়ে যাবে হ্যাজ থেকে। তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ স্কুলে যেতে হবে না? নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? আচ্ছা, তো এগুলো আপনাদের একটু দেখতে হবে। এইটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাড এর ব্যবহার। দেখেন, হ্যাড টু মানে করতে হয়েছিল। বলেন তো কি বললাম? রিপিট করেন। করতে হয়েছিল। অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম। যখন আপনি নেগেটিভ করবেন ডিডেন্ট হ্যাভ টু প্লাস বি অন। যখন ইন্ট্রোগেটিভ করবেন ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বি অন। যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বি অন। যেমন আমাকে
লন্ডনে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল। জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি। জাকির ডিডন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? দেখছেন, একটা প্রত্যেকটা সেন্টেন্সকে এভাবে ট্রান্সফর্ম করা যায়। আমি গত ক্লাসে বলছিলাম না, টেন্সের একটা বাক্যকে আমি 12 ভাবে ট্রান্সফর্ম করতে পারি, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস মিলায়। এইটা যারা পারে তারা দ্রুত কথা বলতে পারে। আর এই প্র্যাকটিসটা যদি আপনার না থাকে, আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন বলেন? প্র্যাকটিসটা করতে হবে। সো এইভাবে এটা হয়ে থাকে। এখানে আরো কয়েকটা ভার্ব আছে, যেমন উড লাইক টু। আমি এটা একটু বলে দেই, খুব বেশি সময় নিব না, দেখেন একটু দেখেন। ওয়ান্ট মানে কি? চাওয়া। এই উড লাইক টু এটা একটা ফ্রেজাল ভার্ব। এটাকে এই সেমি মডাল ভার্বের ভিতর নেওয়া হয়। এর বাংলা অর্থটাও চাওয়া। দেখেন কি বলছে। আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট, WANT, উভয়ের অর্থ হলো চাওয়া। কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে পার্থক্য আছে। উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, এই জন্য উড লাইক টু এর ব্যবহার করবেন প্রত্যেকটা জায়গায়। আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি একটা ফর্মাল অফিসে, একটা ফর্মাল সিচুয়েশনে, আমি বলি না যে নাও আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক। নো, ইউ হ্যাভ টু সে আই উড লাইক টু সে সামথিং, আইড লাইক টু। আমি সেখানে যেতে চাই, আইড লাইক টু গো দেয়ার। আমি বরিশাল যেতে চাই, আইড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়। মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। সো এখানে উড লাইক টু মানে চাওয়া, ভদ্রতার সাথে কিছু চাওয়া। এরপর দেখেন, আরেকটা ভার্ব আছে হ্যাড বেটার বা উড রেদার। এটা কি জানেন? এই দেখেন, আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি বরং আজ নাই বা গেলে। এই কথাগুলো আমরা এইভাবে বলতে পারি। ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। করিমের বরং এই কাজটি করা উচিত। ঠিক আছে, আমার বরং এই কাজটি করা ভালো। আই উড রেদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত। ইউ উড রেদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত। ইউ উড রেদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো। উই উড রেদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো। উই উড রেদার গো থ্রু দ্যাট ওয়ে। সো এইভাবে আপনি করতে পারেন। এখানে বিষয়টা কি, আমি একবার একটু বলি আপনাদেরকে, বোঝার চেষ্টা করেন। আমি একটা পার্টিকুলার ভার্বের ব্যবহার করব। আমি গত ক্লাসে আপনাদের টেন্স দেখাইছিলাম, এই যে একটা পার্টিকুলার ভার্বকে কতভাবে নেওয়া যায় দেখেন, বোঝেন, সবকিছু এক জায়গায়। আই প্লে ফুটবল। আমার সাথে রিপিট করেন, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো। আই এম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলিতেছি। আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলিতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতে থাকবো। আই হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল স্ট্রাকচার আছে কয়টা টেন্সে? টোটাল স্ট্রাকচার আছে 12টা। এই 7টি স্ট্রাকচার হচ্ছে মোস্ট অ্যাক্টিভ, এই যে 7টি আমি এখানে লিখছি, এইগুলোই মূলত প্র্যাকটিক্যাল কনভারসেশনে ব্যবহৃত হয়। এখন আমি কি বলছি, শুধু টেন্স দিয়ে সব বলা যায় না, এই জন্য মডাল শিখতে হবে। যেমন আই ক্যান প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পারি। আই কুড প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পারতাম। আই শুড প্লে ফুটবল। আমার ফুটবল খেলা উচিত। আই মে প্লে ফুটবল। আমি ফুটবল খেলতেও পারি পসিবিলিটি অর্থে। আই মাস্ট প্লে ফুটবল। আমি অবশ্যই ফুটবল খেলবো। আই নিড টু প্লে ফুটবল। আমার ফুটবল খেলা প্রয়োজন। আই ডেয়ার টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলার সাহস করি। আই উড প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু প্লে ফুটবল। আমার ফুটবল খেলা উচিত। এই পর্যন্ত শেষ। এইবার আসি এইমাত্র যেটা দেখালাম সেটা। আই অ্যাম টু প্লে ফুটবল। আমাকে ফুটবল খেলতে হয়। তাহলে যদি বলি হি, তাহলে হি ইজ টু প্লে ফুটবল। তাকে ফুটবল খেলতে হয়। আই ওয়াজ টু প্লে ফুটবল। আমাকে ফুটবল খেলতে হতো। ওয়াজ টু মানে হতো। অ্যাম টু মানে হয়। আই এম সাপোজ টু প্লে ফুটবল। আমার ফুটবল খেলার কথা। আই ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল। আমার ফুটবল খেলার কথা ছিল। আই হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে ফুটবল খেলতে হবে। আই হ্যাড টু প্লে ফুটবল। আমাকে ফুটবল খেলতে হয়েছিল। আমাকে ফুটবল খেলতে হয়েছিল। এখানে আরেকটা আছে বি গোয়িং টু, তো ওটা নিয়ে আর কথা বলবো না। তো যাই হোক, এইভাবে আমার সেন্টেন্স গুলো হয়ে থাকে। এখানে যদি আমি আরো দুইটা বলি, যে আই
উড লাইক টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে চাই। আই হ্যাড বেটার প্লে ফুটবল। আমার বলুন ফুটবল খেলা ভালো। অর্থাৎ টোটাল কয়টা হয় জানেন? 12টা টেন্স। আর এই মডাল সেমি মডাল দিয়ে 18টা, টোটাল 30টার মতো স্ট্রাকচার হয়। একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে 30টা ওয়েতে বলা যায়। আর এটা যে বলতে পারবে, যে যত বেশি টাইমে ট্রান্সফর্ম করতে পারবে, সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। কেউ তাকে আটকাতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইরে আর কিছুই নেই। এগুলোই প্র্যাকটিস করতে হবে, এগুলোকে নেগেটিভ ইন্ট্রোগেটিভে ট্রান্সফর্ম করতে হবে, এগুলোকে এই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ইট। বিশ্বাস করেন এইটাই ভাষা। আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমরা অনেক কঠিন মনে করি, বাট ইংরেজিতে কঠিন কোনো কিছুই না, অনেক সহজ। আমরা সহজ ওয়েটা জানি না, তাই পারি না। আপনি যত দুর্বল থাকেন, যত ইলিটারেট থাকেন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি সেভাবেই শেখাই। আমি অনেক পরিশ্রম করে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। এটা ফ্রি ক্লাস করছি না, এই জন্য এতগুলো বিষয় একসাথে আমি দেখাচ্ছি। পেইড কোর্সে কিন্তু এইভাবে দেখাই না। পেইড কোর্সে জাস্ট এক একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা খুব ভালোভাবে কাভার করি, যাতে করে আমি যেটা পড়াই সেটা যেন খুব ভালোভাবে সে নিতে পারে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ একসাথে দেখা গেলে তো হবে না। এখানে কেন দেখাচ্ছে, আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, সবাই তো পেইড কোর্সে আসবে না। বাট দেখে যান, জেনে যান এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি কি আছে, এই মডেলের ভিতরে কি কি আছে, আপনার কতটুকু পড়া লাগবে, কি কি জানা লাগবে। এটা জানতে পারলে তো নিজের মতো করেও পরে এটা থেকে একটা আইডিয়া নিয়ে আপনি এগুলো পড়তে পারবেন, তাই নয় কি? পারবেন। কিন্তু পেইড কোর্সে যারা আসবেন, আপনারা আরো ওয়েল এনভায়রনমেন্ট আরো সুন্দরভাবে পড়তে পারবেন। বাট আজকে যতটুকু কনসেপ্ট দিলাম, আমি এখন একটা কনভারসেশন দেখাবো, কিন্তু যতটুকু কনসেপ্ট দিলাম মডেল সম্পর্কে, আপনারা কি মোটামুটি একটা ধারণা পেয়েছেন? বা নতুন কোনো বিষয় জানতে পেরেছেন যে মডেল মূলত কি, কেন শিখতে হবে, ঠিক কোন জায়গাগুলোকে আমার ডেভেলপ করতে হবে, সেমি মডেলটা কি, বুঝতে পারছেন? মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট Yes, sir. পেয়েছেন? Yes, sir. হ্যাঁ, Yes, sir. এই ধারণাটুকু নিতে হবে। আপনি তো আর একদিনেই সব শিখে যাবেন না। একদিনে কি সবকিছু শিখতে পারবেন বলেন? একদিনে তো শেখা যায় না। কিন্তু আপনাকে তো জানতে হবে জিনিসটা আসলে এর ভিতরে কি আছে। আমরা তো জানিই না যে আমি পড়বোটা কি, আমার পড়ার জিনিসটা কি, আমার আইটেমটা কি, টপিকটা কি, কন্টেন্টটা কি, এটাই তো আমরা জানি না, তাই না? তো আগে তো এটা জানতে হবে। সেটাই তো আমি আপনাদেরকে বলছি, সেটাই তো সাজিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি। তো এইভাবে এটা ডেভেলপ করতে পারলে ল্যাঙ্গুয়েজ শেখা যায়। আপনারা অনেকেই আছেন এখানে যারা বিভিন্ন জায়গায় হয়তো টাকা দিয়ে ক্লাস করেন, পেইড কোর্স করেন, অফলাইনে হোক অনলাইনে হোক। আমি নাম জানতে চাচ্ছি না কারো কাছে যে আপনি কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে করেন, বাট আপনি সেইগুলো করেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান। আমি বারবার এই কথাটা বলি, আপনি যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। এটা কেন এত কনফিডেন্টের সাথে বলি জানেন? কারণ আমি যা পড়াই আমার ভিতর থেকে পড়াই। আমি অনেক পরিশ্রম করে একদম কমপ্লিটলি ল্যাঙ্গুয়েজটা আমি ডিটেলসে শেখানোর চেষ্টা করি। এটা অন্য জায়গায় এতটা এনার্জি নিয়ে কেউ দেখাবে না, এটা সম্ভব না। এটা সবার ক্ষেত্রে হয় না। মানুষ পারে, অন্য টিচাররা কেউ পারে না এরকম না, সবাই ভালো পারে। বাট আরেকজনকে বোঝানোর ক্ষমতা সবার থাকে না। পারে না কতজন, কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে না, কিন্তু আরেকজনকে বোঝানোর ক্ষমতা সবার থাকে না। আর এই যে ধারাবাহিকতা মেনটেন করে বোঝানো, এটা না পারলে, আর এটা আপনি অ্যাজ এ লার্নার, আপনি যদি ধারাবাহিকতা মেনটেন করে শিখতে না পারেন, আপনার সারা জীবন এই ভাষা শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন। ভাষা শিখতে গেলে এটা খুবই দরকার, ইন্ডেক্সটা বোঝা, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব। এইটা আমার পেইড কোর্সের স্টুডেন্টরা পেয়ে থাকে। তো আমি একটা কনভারসেশন দেখাবো এখন আপনাদের, জাস্ট একটু আমাকে টাইম দিবেন। আর তার আগে আমি বলে রাখি, 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে পেইড কোর্সে। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান সেন্ড মানি করে জানাবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 7 তারিখের পর থেকে এই ফ্রি ক্লাসগুলো এতটা রেগুলার হইতে হবে না। এই কোর্সটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপরেই হবে। গুগল মিটের মাধ্যমে এভাবেই ক্লাসগুলো হবে। ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস। আপনাদের এই ক্লাসটা হচ্ছে শনি সোম বুধ শুক্র থাকবে। 3 মাসের কোর্স, আই মিন উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি এর থেকে বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো ধরনের টাকা পয়সা বা চার্জ দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আমাদের সাথে থাকতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, কোর্সে ভর্তি হলে আপনি একটা আইডি কার্ড পাবেন, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার কাছে স্টুডেন্ট। কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, কারণ আমি এটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপর নিচ্ছি। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন, আপনার
ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এবং আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হবে, অর্থাৎ নতুন যে ব্যাচটা রাত 10টা থেকে 11টা, এটাই ক্লাস টাইম থাকবে। বিকজ আমার এই ক্লাসগুলো মূলত বিজি লাইফ যারা লিড করে, যারা স্টুডেন্ট, যারা হাউস ওয়াইফ, যারা টিচার, যারা অফিসার, যারা জব হোল্ডার, দিনের বেলায় বিজি থাকেন, জাস্ট ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তাদের জন্য আমার এই ব্যাচগুলো রান করা। তো তারা আপনারা আপনারা করতে পারবেন রাত 10টা থেকে। আর স্ক্রিন শেয়ার করে এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাস শেষে আপনি এই ফ্রি ক্লাসও আপনারা দেখছেন আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিচ্ছি, পেইড কোর্সেও প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। আর আমি আবারও বলছি এটা একদম বেসিক থেকেই শেখাবো, যারা একদমই দুর্বল তারাও শিখতে পারবেন এবং সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আমি অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। আর টোটাল ক্লাস হচ্ছে 70টা, এখানে হিউজ ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিকভাবে হবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এরপর যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা আপনার ডেভেলপ হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে আপনি পাবেন। 40 থেকে 50, অর্থাৎ 10টি ক্লাস থাকবে অ্যাডভান্স গ্রামার প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। এরপর 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের উপর। এই ক্লাসে বসেই আপনাকে দিয়ে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর ক্লাস থাকবে। সার্টেন টপিকের উপরে কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। আইএলটিএস কিউ কার্ড টপিকের আপনাকে অ্যান্সার দিতে হবে, আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, প্যাসেজ অ্যানালাইসিস আমি করে দিব। এটা অনেক কিছু আছে, আমি দেখাবো এক এক করে, আপনারা পাবেন। তো এইভাবে যদি করাতে থাকে আপনি কেন পারবেন না? বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন রাইটিং, দেন কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। এই লাস্টের ক্লাসগুলো অনেক ইফেক্টিভ, কারণ দেখেন এটা একটা ভাষা আপনি শিখছেন, এটা সায়েন্সটা বা ম্যাথ না। টিচার ক্লাস দিলে আপনি বুঝলেন, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। এই যে ফ্রি ক্লাস নিচ্ছে, এখানে পার্থক্যটা কি? এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়েছে। আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, আনমিউট করে দিতে একসাথে সবাই কথা বলে উঠবেন। তো আমি আমার মতো পড়াচ্ছি, আপনি দেখতেছেন, শুনতেছেন। আমি যত ভালো ক্লাস নেই, আপনি যত ভালো টিচারের কাছে যান, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না। আপনি শিখতেছেন, শিখবেন, শিখে কি করবেন? বসেই থাকবেন। কথা বলতে পারবেন? পারবেন না। যতদিন না পর্যন্ত আপনার মুখ দিয়ে কথা বের করবেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করবেন, আপনি পারবেন না। তো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কথা বলতে হবে। এই জন্য আমার এখানে কথা বলার প্রচুর অপরচুনিটি পাবেন। এর জন্য টু ওয়ে কমিউনিকেশন দরকার, যেটা পেইড কোর্সে ছাড়া সম্ভব না। কারণ এটা শৃঙ্খলা, ডিসিপ্লিনটা মেনটেন করা যায় না ফ্রি ক্লাসে। এক একজন এক এক দিক থেকে কথা বলে ওঠে আনমিউট করে। বাট পেইড কোর্স হলে একটা ওয়েল এনভায়রনমেন্টে সেটা সম্ভব হয়। এটার জন্যই আর কি পেইড কোর্সটা থাকে। আহ 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন বিকাশ, গুগল পে বা ফোন পে করেও করতে পারবেন। আর যারা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে আছেন, এই দুই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে লাস্ট ডিজিট আমাকে জানালে বা একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সে অ্যাড করে নিব। 01997356557, 09386899196। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, যারা ফ্রি ক্লাসগুলো করে আসছেন বা যারা করেননি করবেন, যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে আমি প্রফেশনালি শিখতে চাই, আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আপনি আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, এতটুকু আমি বলতে পারি। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি আমার জায়গা থেকে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে দেখাবো। আমি এই পর্যন্ত 72টা ব্যাচ পরিচালনা করে আসছি সফলতার সাথে। নতুন যে ব্যাচটা 7 তারিখ থেকে হবে, 73তম ব্যাচ, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে, আবার দেখতে পারবেন। 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের সাথে রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। আর আমার লেখা এই মিশন ভোকাবুলারি নামে একটা ভোকাবুলারির বই আছে। আর আহ, এটা হচ্ছে আমার মানে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এটা কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে এই বইটা। এটা আপনারা পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, যদি হার্ড কপি নিতে চান আপনাকে অর্ডার করতে হবে। এটার প্রাইসটা একটু বেশি, এটা 500 টাকা, কারণ এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, অনেক বড় একটা বই, কারণ এটা আমি কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা আমি এটার ভিতরে দিয়েছি। তো এটা যারা নিতে চান নিতে পারেন। যদি মনে হয় যে আমি রেগুলার লাইভ ক্লাস করছি, সাথে একটা হার্ড কপি বই দরকার, আপনি নিতে পারেন। আর যদি মনে হয় যে না আমার বইয়ের দরকার নেই, আমি পিডিএফ ফাইল থেকে পড়তে পারবো, তাহলে তারা সেটা পিডিএফ থেকে পড়তে পারবেন। সবগুলো ক্লাস শেষে রেকর্ড ক্লাস, পিডিএফ ফাইল, এগুলো আমি দিয়ে দিব। এটার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। বাট হার্ড কপি বই যেটা, অর্থাৎ মূল বই, এটা যদি কিনতে চান, এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। এটা আপনার ব্যাপার, এটা আমি কিনতে জোরও করি না, ফোর্সও করি না। যারা নেওয়ার তারা নেয়, না নিলে না নিবেন, এটা আপনার ব্যাপার। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো যারা কোর্সটা করতে চান, যারা ভর্তি হতে চান, তারা জানাবেন। আহ অনেক
ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, এতটুকু বলতে পারি। এবং এটা আপনি নিজেই ইমাজিন করতে পারবেন, সবগুলো ফ্রি ক্লাস করে যান, আপনি নিজেই বুঝতে পারবেন। বাট সিট আর খুব বেশি নেই, কারণ প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যদি ভর্তি হতে চান আগামীকাল বা পরশু দিনের ভিতরে আপনাকে হয়তো ভর্তি হতে হবে, তারপরে আমি হয়তো আর এটা রাখতে পারবো না ভর্তির এটা, কারণ প্রায় সিট ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, আহ একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো, জাস্ট একটু আমাকে সময় দেন। এখানে দেখেন, আমাদের মাতৃভাষা, আমাদের মাদার টাং কি বাংলা, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত। প্রাইমারি লেভেলে আপনি যখন ইংলিশে কিছু বলতে যাবেন বা লিখতে যাবেন, আপনার ব্রেনে কিন্তু আগে বাংলাটা আসবে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার চেষ্টা করবেন। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে সেটাকে ইংলিশে লেখা যায় বা বলা যায়, এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন যদি এই ধরনের কয়েকটা কনভারসেশন আপনি একটু সলভ করতে পারেন। দেখেন, এখানে মা এবং ছেলে, অর্থাৎ মাদার অ্যান্ড সান, দুইজনের ভিতরে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেওয়া আছে। এবং এই কনভারসেশনটিতে বোঝার চেষ্টা করেন, মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন। এই যে বাক্যটা, এটা ইংলিশে কি হবে, এটা কোন টেন্স? আপনারা যে কোনো একজন একটু বলেন তো, এখানে তো 120 জন আছে, এটা কোন টেন্স? আজ তুমি এত সকালে উঠলে কেন, বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারবেন? এটা কোন টেন্সে লেখা আছে এই বাক্যটা? হু ক্যান সে দ্যাট? আজ তুমি এত সকালে উঠলে কেন, কোন টেন্স? Indefinite. হ্যাঁ, And then indefinite. Present, present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট। Present কি বলেন? indefinite. আর কেউ? Present indefinite. না, এটা কোনো প্রেজেন্ট ইনডিফিনিট না। আর কেউ বলতে পারবেন? Interrogative. এটা কোন টেন্স? Interrogative, এটা sir. কোন টেন্স? টেন্স Perfect. Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। আর কেউ? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে জানেন? কতটা দুর্বল আমরা এই ল্যাঙ্গুয়েজটাতে, আমরা কতটা দুর্বল, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে জানেন? যে কাজটা প্রতিদিন হয়, যে কাজটা একটা হ্যাবিট থাকে, যে কাজটাকে বলা হয় রেগুলার কোনো ওয়ার্ড। আমার বাংলাটা যদি এইরকম থাকতো, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, বলেন তো কি বললাম? তুমি প্রতিদিন কেন দাঁত ব্রাশ করো, তুমি প্রতিদিন কেন গোসল করো, তুমি প্রতিদিন কেন অফিসে যাও, কেন এত সকালে ওঠো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে বলছে তুমি আজ দেখে প্রেজেন্ট বলছেন, আজ প্রেজেন্ট ইনডিফিনিট না, প্রতিদিন হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। আজ তুমি এত সকালে উঠলে কেন, কাজটা শেষ, কমপ্লিট, এটা পাস্ট টেন্স। এটা একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট, একদিক থেকে এটা কারেক্ট। কোন একটা কাজ রিসেন্টলি হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ডিসক্রাইব করা হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আমি এখানে বলতে পারছি না, তার একটা রিজন আছে। বাংলাটা যদি এরকম থাকতো, তুমি এত সকালে উঠেছো কেন, উঠেছো কেন, উঠেছো, তখন প্রেজেন্ট পারফেক্ট হতো। বাট উঠলে কেন, এটা পাস্ট ইনডিফিনিট। আর একটা কাজ হয়ে গেছে, সেখানে যদি রিসেন্ট টাইমেও হয়, নির্দিষ্ট একটা টাইম মেনশন করা থাকলে, এই যে এত সকালে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে হয়, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট। কেমন জানেন এটা ইংলিশটা কেমন? এই দেখেন, ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। দেখেন ল্যাঙ্গুয়েজটা কিভাবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা যায়। কি বললাম বলেন তো? ওয়াই ডিড ইউ, আগে ডাবল ইউ বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, এর বাংলাটা কি? তুমি আজ এত সকালে উঠলে কেন। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, তুমি আজ এত সকালে উঠলে কেন। আমি যদি বলতাম তুমি আজ এত সকালে উঠেছো কেন, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, এটা প্রেজেন্ট পারফেক্ট হতো। আমি যদি বলতাম তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি এভরি ডে, হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি এভরি ডে। কেউ কি আমার কথা বুঝতে পারছেন, যারা বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট? কেন এটা না বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারলাম? জি, হ্যাঁ, জি স্যার। এটা Yes, ক্লিয়ার sir. করতে হবে, এটা বুঝতে হবে। আমরা শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে, এরকম শিখবো না। এই এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে, না হলে আপনি ভাষার ডেভেলপমেন্ট করতে পারবেন না। ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কোন টেন্স বা এটা কিভাবে হবে, কেউ বলতে পারেন? মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কি হবে ইংলিশে? Future indefinite tense, sir. Indefinite. ফিউচার। দেখছেন আপনারা কত জায়গায় ভুল করেন, এটা ফিউচার না, এটা ফিউচার ইনডিফিনিট না। কেন?
আমি যদি এরকম বলতাম আজ আমি পরীক্ষা দিতে যাব, তাহলে ফিউচার হতো। যেতে হবে। আমি আজ কি শেখালাম আপনাদের, কি বললাম আজ, বুঝতে পারেন কিছু? আমি কি বললাম? যে শুধুমাত্র টেন্স দিয়ে মনের সব কথা প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব টেন্স দিয়ে প্রকাশ করা যায় না। টেন্সের অনলি 12টা স্ট্রাকচার। মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে গেলে, মনের হোল সেন্সটাকে আরো ব্রড করতে গেলে টেন্স এর পাশাপাশি আমাকে মডাল এবং সেমি মডাল জানতে হবে। এটা একটা সেমি মডাল ভার্ব হ্যাভ টু এর ব্যবহার করতে হবে আপনার এখানে। Today I have to go to take an exam. Mother, today I have to go to. আমাকে যেতে হবে। তাহলে কি হবে বলেন তো, কি বললাম? হ্যাভ টু গো। এটা ফিউচার ইনডিফিনিট না। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? কি বললাম? ফিউচার ইনডিফিনিট না। এটা কি হবে? হ্যাভ টু এর ব্যবহার। আমাকে সেমি মডাল, ইয়েস, আমাকে কাজ করতে হবে। ইংলিশ কি? আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তার বই পড়তে হবে। হি হ্যাজ টু রিড বুক। তাকে বই পড়তে হয়েছিল। হি হ্যাড টু রিড বুক। তাকে বই পড়তে হয়নি। হি ডিডন্ট হ্যাভ টু রিড বুক। তোমাকে কি বই পড়তে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু রিড আ বুক? তোমাকে কি পরীক্ষা দিতে হবে? তোমাকে কি পরীক্ষা দিতে যেতে হবে? কি হবে? ডু ইউ হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম? হ্যাঁ, এগুলো বুঝতে হয়। এটা টেন্স না। এবং শুধু একটা সেন্টেন্স দেখলেই হবে না, আমাকে কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে। মা বলছে তুমি কখন যাবে, এইটা ফিউচার ইনডিফিনিট। তাহলে ইংলিশ কি? ওয়েন উইল ইউ গো। ওয়েন উইল ইউ, আগে ডাবল ইউ এই শর্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। ট্রান্সফর্ম করতে পারেন টেন্সের। দেখেন, এটাও শিখতে হয়। আমি যদি এখানে বলতাম তুমি কখন যাও, ইংরেজি কি? ওয়েন ডু ইউ গো। তুমি কখন গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো। আমি যদি বলি তুমি কখন যাচ্ছ, তুমি কখন যাচ্ছ? ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছিলে? ওয়েন ওয়ার ইউ গোয়িং। তুমি কখন গিয়েছো? আমি ফোন করে বলতেছি আমার ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, তো আমি বলছি তুমি কখন গিয়েছো? ওয়েন হ্যাভ ইউ গন। ওয়েন হ্যাভ ইউ গন। ওয়েন হ্যাভ ইউ গন। বুঝতে পারছেন আমার কথাটা? ট্রান্সফর্ম করা শিখতে হবে। আমার একটা আছে, আমি সেটা ট্রান্সলেট করছি, ঠিক আছে, আমি যদি অন্য টাইমে করি সেটা কেমন হতে পারে, এটা বুঝতে হয়। এটা প্র্যাকটিসটা করলে দ্রুত ডেভেলপ করা যায়, এইভাবে একটার সাথে একটা কম্পেয়ার করে প্র্যাকটিস করলে। বোঝা গেল কি বললাম? বোঝেন কিছু? হ্যাঁ। আচ্ছা, Yes, sir. বুঝতে পারলে তো ভালো। ফ্রিতে ক্লাস নিচ্ছে, এই ক্লাসের জন্য আমাকে টাকা দিচ্ছেন? দিচ্ছেন না। আপনি অফলাইন একটা কোর্সে ভর্তি হয়ে এরকম একটা ট্রান্সলেশনের ক্লাস, এরকম একটা প্যাসেজ অ্যানালাইসিস, কনভারসেশন অ্যানালাইসিস ক্লাস করে আসেন, তো কে করায়? ফ্রি ক্লাসে গুরুত্ব দেয় না। অনেকে মনে করে ওই ও লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়, দেখি কি করায়, দেখে আসে। অনেকে চেহারা দেখতে আসে, অনেকে ক্লাস দেখতে আসে, তারপর মনে করে ওই একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, এই ঘুম আসতেছে একটু ঘুমাই নেই। আমি এই ক্লাস শেষ করে মিট থেকে আমি চলে যাই, দেখি অনেকেই মিটে থাকে রাত 1টা 1:30 পর্যন্ত দেখি। পরে আমি জয়েন করে দেখি যে এরা তো মিট থেকে বের হয়নি। গুগল মিটে থাকা যায়, বুঝছেন? মানে আমি কেটে দিলে কল কাটে না। আমার এই মানে নতুন যে আমি যে ক্লাসগুলো নিই, এটা হচ্ছে প্রিমিয়াম গুগল মিট ইউজ করে ক্লাস নিতে হয়, পেইড করে। তো এইবার যে অ্যাপটা নিয়েছি, এটা কি কি একটা প্রবলেম আছে জানি না, আমি কেটে দিলে আমি চলে যাই, আমার লিভ হয়ে যায়, বাট অন্য যারা তারা থেকে যায়। তো অনেকেই আছে দেখি আমি 1টা 1:30 2টা পর্যন্ত গুগল মিটে থেকে গেছে। মানে তারা আমার ক্লাস করতেছে, অর্থাৎ তারা ফোন রেখে ঘুমায় যায় ক্লাস করতে করতে। বুঝতে পারছেন? ফোন রেখে কি করে? ঘুমায় যায়। তারা মনে থাকে না বন্ধ করতে। এরকম হয়। এটা আপনাদেরও হয়, হয় না? কারণ আমি তো ক্লাসটা লং টাইম ধরে নিই, বুঝছেন? তো এটা তো দেখি অনেকেই থাকে, হ্যাঁ, ক্লাসে 1 মিনিট থাকে। মানে এটা আমার এই নতুন যে গুগল মিট, এটা যে দিছে ওই যার কাছ থেকে আমি কিনি, এটা হচ্ছে আমি কাটতে পারি না। আগের গুলোতে পারি, আগে আরো একটা আছে, বাট সেটা যে আপনাদের ক্লাসটা নেই না। তো সেগুলো আমি কেটে দিলে সবারটা কেটে যায়, বাট এটা আমার কাটে না। ঝামেলা আছে কি একটা, জানি না সেটা। তো যাই হোক, এগুলো 2 মাস 2.5 মাস করে মেয়াদ থাকে। তো দেখেন, এবার ছেলে বলছে 9টায়, তাহলে ইংলিশ কি? at 9 AM, সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। প্রেপোজিশনের উপর একটা ক্লাস আছে, 7 ফ্রি ক্লাস। এবার ছেলে বলছে তুমি কি রান্না করেছো। দেখেন, করেছো, গিয়েছো, থেকেছো, পড়েছো, নিয়েছো, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। ইংলিশ কি জানেন? হোয়াট হ্যাভ ইউ কুকড। হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো। তাহলে এইটাকে আপনার ট্রান্সফর্ম করেন তো। আমি যদি আপনাকে বলি তুমি কি রান্না করো, ইংলিশ কি হবে? হোয়াট ডু ইউ কুক। বলেন তো কি বললাম? রিপিট আফটার মি। হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করেছিলে? হোয়াট ডিড ইউ কুক। তুমি কি রান্না করবে? হোয়াট উইল ইউ কুক। তুমি কি রান্না করছো?
ও মা, তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং? তুমি কি রান্না করতেছিলে? হোয়াট ওয়ার ইউ কুকিং? তুমি কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুকড? তুমি কি রান্না করতে থাকবে? হোয়াট উইল ইউ বি কুকিং? ফিউচার কন্টিনিউয়াস, কি রান্না করতে থাকবে। এই টেন্স গুলোই প্র্যাকটিস করবেন, এর বাইরে না। 7টা টেন্স বারবার বলছি, জাস্ট এগুলোই প্র্যাকটিস করবেন। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? তাহলে আই হ্যাভ নট কুকড এনিথিং। আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভ নট কুক এনিথিং। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট? হোয়াট আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, দেন মেইন ভার্ব। হোয়াট উইল ইউ ইট। সেটা বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা করো। তাহলে আমরা কি বলতে পারি? আহ, এটা দুটো ক্লজ আছে এখানে। ক্লজ বোঝেন, আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব। একটা হচ্ছে সেইটা করো, এটা আপনি এইভাবে বলতে পারেন যে প্লিজ ডু ইট। তুমি যা করতে পারবে, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি অর ফাস্ট। ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার, হোয়াট এভার যা কিছু, ইউ ক্যান প্রিপেয়ার তুমি করতে পারবে, ফাস্ট অর কুইকলি, প্লিজ ডু ইট ফর মি, সেটা করো আমার জন্য। মা বলছে পরোটা খাবে কি? উইল ইউ ইট ব্রেড? ওটা খেতে ইচ্ছা করছে না। এখানে একটা সেন্টেন্স হবে, এটা কেটে গেছে। ছেলে এই কথাটা বলছে যে ওটা খেতে ইচ্ছা করছে না। কোনো কিছু খেতে ইচ্ছা না করে এখানে ফিল লাইক এর ব্যবহার হয়। নো, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। মা বলছে দইও রয়েছে। দই ইংরেজি কি? ইয়োগার্ট অর কার্ড। সো ইউ ক্যান সে ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার, প্লিজ কুক সাম কারি। মা বলছে কি তরকারি? হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক, প্লিজ টেল মি। সে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি জানেন? স্পিনাস উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে, আর কিছু? এনিথিং এলস? আর কিছু ইংরেজি কি? এনিথিং এলস? ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? পেতে পারা, পারা ইংরেজি ক্যান, পাওয়া ইংরেজি হ্যাভ বা গেট। সো ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু? টু অর্থাৎ ও, কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু? মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? হালুয়া ইংরেজি আপনি হালুয়া বলতে পারেন বা ডেজার্ট, you can say that. Will you take carrot? গাজর ইংরেজি কি? carrot dessert or হালুয়া? সেটা বলছে এটা করতে অনেক দেরি হয়ে যাবে, it will take too long. I think পায়েস will be ready soon. পায়েস, you can say dessert, you can also say that. এ দেখেন, সব বাংলা ওয়ার্ডের কি ইংলিশ আছে? এই যে কনভারসেশন দেখছেন, এগুলো কিন্তু ইনডাইরেক্ট কনভারসেশন। এগুলো কিন্তু এরকম না সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, প্লিজ মেক এ কনভারসেশন অ্যাবাউট স্মোকিং, অ্যাবাউট ট্রি প্লান্টেশন। হ্যালো রহিমা, ডু ইউ নো হাউ মাচ ইম্পর্টেন্স ট্রি ইজ ইট ফর আওয়ার লাইফ? ইয়েস, ট্রি গিভস আস অক্সিজেন। এই ধরনের কনভারসেশন না, ফর্মাল না, এগুলো খুব ইনফর্মাল, ইনডাইরেক্ট। এই জন্য কিছু কিছু বাংলা ওয়ার্ড আছে যার কিন্তু ইংলিশ হয় না। হয়, সব বাংলা ওয়ার্ডের ইংলিশ আছে। ইংলিশে কিন্তু শব্দ কম, ভোকাবুলারি কম, বাংলায় শব্দ বেশি। একটা মাঝে একটা ইয়ে বের হয়েছিল, ইংল্যান্ডে যত ফল আছে, সব ফল কি বাংলাদেশে আছে? বাংলাদেশে যত ফল আছে সব ইংল্যান্ডে আছে। আমি অফলাইনে একটা ক্লাস নিতে গেছিলাম, আমার একটা টিচার ডক্টরেট, তিনি বলছিলেন যে আমরা, উই লিভ ইন বাংলাদেশ, তো আমরা, আমি মনে করি, সেই স্যার বলছিল আমরা বেহেশতের খুব কাছাকাছি থাকি। সে সে স্যার দুইটা দেশের নাগরিক, সৌদি আরব এবং কানাডা, এবং 12টা ইউনিভার্সিটিতে তিনি প্রফেসরই করেছেন। বিশ্বের 12টা ইউনিভার্সিটি। তো বলছে আমি এত দেশ ঘুরেছি, কিন্তু বাংলাদেশের মতো ফল ফুলে সমৃদ্ধ, সব দিক থেকে এত ভালো দেশ, এত উর্বর মাটি কোথাও নেই। তো আমি মনে করি তো আমরা বেহেশতের সব থেকে কাছে আছি। এরকম কথাটা বলছিলেন তিনি। তো আহ ওই ব্রিটিশরা যখন এই দেশে আসছিল শাসন করতে, বিভিন্ন ফলের নামের আগে আপেল যুক্ত করেছিল। যেমন এই যে তালের শ্বাস, এটাকে তারা কি বলবে? এটাকে তারা বলছে আইস আপেল, ওই বরফের মতো দেখতে। আর ওই ওই দেশে তো আপেলটাই হয় ফল বলতে। তো প্রত্যেকটা ফলে, এই যে জামরুল, এই জামরুলের ইংরেজি কি? রোজ আপেল। ওই যে জামরুলটা দেখতে এই যে গোলাপের মতো, সো বলে রোজ আপেল। ওই যে ইয়া, কি বলে এটাকে, চালতা, ওটা কি বলে? এটা বলে এলিফ্যান্ট আপেল। না এরকম কি একটা আছে না, কদবেল, এটাকে বলে উড আপেল। অর্থাৎ ওই কাঠ কাঠ, কদবেল, সো উড আপেল। তো ওই 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 সব কিছু পিছনে আপেল জোড়াই দিছে, লাগাই দিছে। তো এই হচ্ছে বিষয়, কারণ তারা তো জানে না ফলের নাম কি, একরকম দিয়ে দিল। অর্থাৎ এই যে আমি যদি বলি পায়েস, পায়েসকে যদি পায়েস বলি, এটা কিন্তু ভুল না। আপনি ডেজার্ট বলতে পারেন, সমস্যা নেই, বাট পায়েস যদি বলেন এটা ভুল না, নাউনের নাম ধরে ডাকা যায়। এই জন্য বারবার বলছিলাম একটা কথা, যারা ভোকাবুলারিতে দুর্বল,
ভোকাবুলারি বলতে কোনগুলো পড়তে হয় জানেন? ভার্বের ভোকাবুলারি। মনে রাখবেন যে যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখবেন তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। নাউন প্রোনাউন বা অন্যান্য ভোকাবুলারি দরকার হয় না, ভার্ব ভার্ব বেশি করে শেখেন। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, দ্যার ইজ লিটল মিল্ক। ঠিক আছে, তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। ছেলে বলছে, মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইটস গেটিং লেট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। হ্যাঁ, ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতো পালিশ করতে হবে। বাট ফার্স্টলি, যে করতে হবে, ওই সেম ব্যবহার, আই হ্যাভ টু পলিশ মাই শু। মা বলছে তুমি গতকাল করোনি। দেখছেন এটার ইংলিশ কি জানেন? অনেকে এটাই বলতে পারে না। ওই যে বলছিলাম না, আমাদের শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, ট্রান্সফর্ম করা শিখতে হবে। আমি যদি বলি তুমি এটা করেছিলে, ইউ ডিড ইট। আমি যদি বলি তুমি করোনি, ইউ ডিডেন্ট। এই ডিডেন্টটা কি? এটা কিন্তু বাইরে থেকে আসছে, আমার পাস্ট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড লাগে, সেইটা ইউ ডিডেন্ট ডু ইট। তুমি কি করেছিলে? ডিড ইউ, ডিড ইউ ডু ইট। তুমি কি করোনি? তাহলে ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে কথাটা যে তুমি গতকাল করনি, এটার ইংলিশ কি? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ছেলে বলছে না, মনে ছিল না। নো, আই ডিডেন্ট রিমেম্বার, আমাকে আজ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। না মা, নো মাদার, আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। তাহলে এখানেও কি হবে? হ্যাভ টু এর ব্যবহার, হ্যাভ টু প্লাস বি ওয়ান, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ওকে, হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই এম গোয়িং টু দ্য কিচেন, আমি রান্নাঘরে যাই। আই গো টু দ্য কিচেন, আমি রান্নাঘরে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য কিচেন, আমি রান্নাঘরে যাব। আই উইল গো টু দ্য কিচেন, আমি রান্নাঘরে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য কিচেন, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু দ্য কিচেন, আমি গিয়েছি। আই হ্যাভ গন টু দ্য কিচেন। হ্যাঁ। সো মা বলছে, ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড। খাবার দিয়ে যাও, আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। ওকে, আমি যাচ্ছি, আশীর্বাদ করো, দোয়া করো। আচ্ছা, যাই হোক, তো শেষ। তো এই যে বাংলা দেখলাম, ইনস্ট্যান্টলি ইংলিশে বললাম, কিভাবে করলাম? আমার প্র্যাকটিস আছে। তো এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটু বিশ্বাস করেন, আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে আমি এটা করাই। আপনি যদি এই ধরনের কনভারসেশন, এই যে ইনডাইরেক্ট কনভারসেশন, অ্যাটলিস্ট 8 থেকে 10টা কনভারসেশন আপনি প্র্যাকটিস করেন, আপনার টেন্স পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মাদার টাং বাংলা, প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু বলতে গেলে ব্রেনে আগে বাংলা চলে আসে, এটা সাইকোলজিক্যাল থিংস। তো যে কোনো কিছু ব্রেনে বাংলা আসলে আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। আপনি এই জায়গাটা থেকে ওভারকাম করতে পারবেন যদি এই ধরনের কনভারসেশন করতে পারেন। ল্যাঙ্গুয়েজ শিখবেন প্লেজারের সাথে, আনন্দের সাথে, প্র্যাকটিক্যালি। কঠিন কেন মনে হবে? কেন গাদা গাদা রুলস স্ট্রাকচার পড়বেন? আমার মানে কনফিডেন্টের জায়গাটা কি? আমি গত ক্লাসেও বলছিলাম, আমি কিন্তু গ্রামার দেখাই, দেখাই না তা না, আমি দেখাচ্ছি না, দেখাই। স্পোকেনের রুলস দেখাই, কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে কনভারসেশনে, কিভাবে স্পিকিং এ অ্যাপ্লাই করতে হয়, সেটাও কিন্তু আমি দেখাই দিই। এইটাই বেনিফিটের জায়গা, এইটা সবাই করতে পারে না। এই জায়গাটায় কেউ পৌঁছায় না, শুধু ওই টপিক, রুলস, স্ট্রাকচার শিখে বসে থাকে। বাট এই জায়গাটাতে আপনাকে আসতে হবে, তাহলেই আপনি ভাষার ডেভেলপমেন্ট পাবেন। সো এই হচ্ছে মেইন বিষয়। দ্যাটস অল ফর টুডে। আমি আবারও বলছি, এখনো পর্যন্ত যদি কেউ ভর্তি হতে চান পেইড কোর্সে, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আগামী রবিবার অর্থাৎ 7 তারিখ থেকেই ক্লাসগুলো শুরু হবে। আপনার সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রাত 10টা থেকে 11টা। 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি এক্সপার্ট হতে না পারেন, আপনি পরবর্তীতে সময় চাইলে সেটাও পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, আমি আমার সম্পূর্ণ পরিশ্রমের মাধ্যমে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শেখাই থাকি। কারণ বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, ফলোয়ার, তারা কি শেখায় সেটা আমি দেখছি। আর আপনারা আমার পেইড কোর্সও করার দরকার নেই, এই ফ্রি ক্লাসগুলো করে যান। এতটুকু আমি বলতে পারি, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন আর প্রত্যেকটা ক্লাস লাস্ট পর্যন্ত থাকেন, আপনি আমাকে মনে রাখতে বাধ্য হবেন যে না, এরকম একটা লোক ছিল, এইভাবে আমি ল্যাঙ্গুয়েজটা শিখাইছিলাম বা আমাকে এই কথাগুলো বলছিল। এতটুকু আমি বলতে পারি, কারণ আমি সেই কনফিডেন্টটুকু আমার আছে, সেভাবে আমি পড়াই। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকাল সেম টাইমে আপনারা ফ্রি ক্লাস করবেন। আর কারো কোশ্চেন থাকলে